তো আমাদের আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে জ্যোতিষের পথে। আমরা নতুন ভাবে এগোবার চেষ্টা করছি। বেশ কিছু মানুষ রয়েছেন যারা আগে থেকেই কোথাও না কোথাও শিখেছেন, জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ সম্পর্কে কিছু নলেজ গেইন করেছেন বা জানেন, এরকমও কিছু মানুষ আছেন। আবার এরকমও বেশ কিছু মানুষ আছেন যারা আজকে থেকেই তাদের যাত্রা শুরু, তারা কিছুই জানেন না এবং আজকে থেকেই তাদের শেখা শুরু হতে চলেছে। তো এই সবাইকে নিয়েই আমাদের একত্রিত যাত্রা হবে। কারোর মনে হবে প্রথম দিকটা একটু সমস্যায় রয়েছে, কারোর মনে হবে প্রথম দিকে আমাদের আরেকটু শেখা দরকার ছিল, বা কারোর মনে হবে আরেকটু স্লো হলে ভালো হয়, কারোর মনে হবে একটু ফাস্ট হলে ভালো হয়। তো একটা সিস্টেমেটিক সিলেবাস আমরা ফলো করবার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমি ঋষিবাড়ির পক্ষ থেকে এই জ্যোতিষ নামক মহাসমুদ্রে স্বাগত জানাই। এবং এই পেশা, এই নেশা, এই শিক্ষা, এই জ্ঞান, এর যে একটা বিরাট জগৎ আছে, সেই জগতে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমরা ধীরে ধীরে এর গভীরে, আরো গভীরে, আরো গভীরে প্রবেশ করব। এবং যত দিন যাবে এই শাস্ত্র আমাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা ধীরে ধীরে এই ক্ষমতায় আমাদেরকে ক্ষমতায়িত করবার চেষ্টা করবে। তো জ্যোতিষ এই পেশাটা একটা সময় খুবই উচ্চ মানের, উন্নত মানের একটা পেশা ছিল। কিন্তু বর্তমানে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা, ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, এই সমস্ত এলাকায় জ্যোতিষশাস্ত্র কিছুটা তার মহিমা হারিয়েছে। এবং এই যে মহিমা হারিয়েছে, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে, সামাজিক কারণ রয়েছে, মানুষের উত্তরোত্তর বর্ধিত চাহিদা রয়েছে, এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং, এইটা হচ্ছে গিয়ে ভীষণ ভাবে কাজ করছে। যেমন হচ্ছে গিয়ে আমাদের মনের মধ্যে আগে কি হতো, একটা আমার বাড়িতে যদি কিছু একটা ঘটতো, সঙ্গে সঙ্গে পাশের বাড়ির লোককে জানানো হতো। এখন আমরা কিছু করলে পরে সেটা পাশের বাড়ির লোককে, কারণ নিজের ঘরের লোককেও পুরোপুরি জানাই না। তো এর ফলে ক্রমাগত আমাদের মধ্যে কম্পিটিশন এবং মনের মধ্যে অতৃপ্তি, চাহিদার অপূর্ণতা, এইগুলো সৃষ্টি হচ্ছে। এবং ক্রমাগত কম্পিটিশন জ্যোতিষের কাছে আমাদেরকে একটু অন্যভাবে নিয়ে আসছে। এখন আমরা চাইছি আমাদের জীবনের অপ্রাপ্তিগুলোকে জ্যোতিষের মাধ্যমে জয় করার। এবং এর সুযোগে বেশ কিছু মানুষ, হ্যাঁ ওটা করে দেবো, একজন গিয়ে জ্যোতিষের কাছে বললেন যে আমার তো গায়ের রংটা খুব কালো, একটু দেখুন আমার গায়ের রংটাকে যদি একটু ফর্সা করে দেওয়া যায়। তো জ্যোতিষ বলেন ঠিক আছে, আমি কবচ করে দিচ্ছি, ভুবনেশ্বরী কবচ, ত্রিপুর সুন্দরী কবচ সমস্ত একসঙ্গে করে দিচ্ছি, একটা ছমুখী রুদ্রাক্ষ বিরাট জপ করে দিচ্ছি। তাতে হচ্ছে কি কাজটা হয়ে যায়। তো এবার এই যে চাহিদা, যে চাহিদা কোনোদিন মিটবে না, সেই চাহিদা পূরণ করার জন্যেও জ্যোতিষের কাছে মানুষ গিয়ে ছুটছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। একজনের মাথায় পড়াশুনো ঢোকে না, বাবা মা চাইছেন তাকে হচ্ছে কি বিরাট বড় ডাক্তার বানিয়ে তুলবেন, এবং তার জন্য তারা জ্যোতিষের কাছে আসছেন। একটি বাচ্চা, তার হবি হচ্ছে গিয়ে আমি ফিউচারে সোশ্যাল ওয়ার্ক করবো, সামাজিক কাজকর্ম করবো। তার মা তাকে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার বানাতে চাইছেন, এবং বাচ্চারা কিছুতেই করতে চাইছে না। কয়েকটা শনিবার আগে, দুটো বা তিনটে শনিবার আগে কালীঘাট চেম্বারে আমি দেখেছি। তো এইরকম মানুষের চাহিদা। নেক্সট হচ্ছে গিয়ে জ্যোতিষ শিক্ষা ক্ষেত্র যেগুলো রয়েছে, এই ক্ষেত্রগুলোর গন্ডগোল। যারা জ্যোতিষ পড়াচ্ছে আমাদের মতো মানুষজন, তারা হচ্ছে কি প্রপার এডুকেশন ছাড়া জ্যোতিষ শেখাতে শুরু করছে। বহু মানুষ জ্যোতিষ শেখাচ্ছেন যিনি নিজেও বিষয়টাকে খুব ভালোভাবে জানেন না। আমাদের কাছে ধরুন ক্লাস করছেন 1 বছর ধরে, হঠাৎ করে তার কি মনে হলো তিনি নিজে জ্যোতিষ শেখাতে শুরু করলেন। তো 1 বছরে তিনি কি শিখলেন আমরা নিজেরাই সেটা জানি না। তো তিনি শেখাতে শুরু করলেন। কারণ 1 বছরে তো আমরা মোটামুটি বেসিক থেকে প্রেডিক্টিভ এই দিকে যাচ্ছি। মোটামুটি অভিজ্ঞতা হওয়ার পরে, বেশ কিছু মানুষকে দেখবার পরে, এটা তো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো সেটাকে শেখানো যেতে পারে। তো এখানে কোনো মানদণ্ড নেই, এখানে যে কেউ নিজেকে জ্যোতিষ বলে দাবি করতে পারে। আজকে আমি জ্যোতিষ জানি না, জ্যোতিষের বানান করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়বো, কালকে আমি বলতে পারি যে আমি একজন আহ সিদ্ধ জ্যোতিষী। আমি কামাখ্যা সিদ্ধ হতে পারি, তারাপীঠ সিদ্ধ হতে পারি। জ্যোতিষ তান্ত্রিক এই কনসেপ্টটাও এখন খুব চলছে। তো এই দাবির ক্ষেত্রে কোন রকম কোনো বার নেই। তো এটা হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক সমস্যা। বহুদিন আগে, স্পেশালি 1998 সালে
পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা খুব চেষ্টা করেছিলেন যাতে পশ্চিমবঙ্গের জ্যোতিষকে কলেজে পড়ানোর একটা ব্যবস্থা করানো যায়। তো এখানে দুটো ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনাটা এটা ঘটেছিল, বামফ্রন্ট পরিচালিত সরকার তারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেনি, এবং তাদেরকে ওরা বুঝিয়েছিল যে ইউনিভার্সিটিতে তো পড়ানো হবে, কিন্তু কারা পড়াবে? ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য তো এডুকেটেড টিচার লাগবে। তো আপনাদের মধ্যে কি সেই এডুকেটেড টিচার্স রয়েছে? কারা জ্যোতিষ পড়ান? পরবর্তীকালে রিসেন্টলি কলকাতা ইউনিভার্সিটিতে জ্যোতিষ পড়ানোর একটা ব্যবস্থা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে জ্যোতিষকে একটা ভ্যালু অ্যাডেড কোর্স হিসেবে চালু করার ব্যবস্থা হয়। তো সেইটাকে বিভিন্ন ভাবে বাধা দিয়ে এটাকে ব্লক করে দেওয়া হয়। এটা এখনো চালু হয়নি। কিন্তু যদি চালু হতো, তাহলে অ্যাটলিস্ট কিছু আহ, মানুষ তো তারা জ্যোতিষকে বিশ্বাস করেন, তো তারা কিছু সাপোর্টিভ অ্যাস্ট্রোলজার পেতেন, কিছু শিক্ষিত অ্যাস্ট্রোলজার তাদেরকে আমাদের সমাজ পেত। যাই হোক না কেন, এটা আমাদের আলোচনার মূল বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সিলেবাস, আমাদের যারা কোর্স কোঅর্ডিনেটর রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, আমাদের কোর্স এই করবার সময় আমাদের কি কি প্রতিবন্ধকতা আসবে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো, এবং এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছুটা ডিসকাস করা। তো আজকে যেহেতু আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো যাদের যাদের পক্ষে পসিবল, সবাইকে আমি বলবো না, যাদের পক্ষে পসিবল আমরা আহ তাদের হচ্ছে গিয়ে বলবো ভিডিওটাকে অন করতে। যাদের পক্ষে পসিবল তাদেরকে আমি বলবো যে ভিডিওটা অন করুন। প্রথমেই আমি পরিচয় করিয়ে দেব আমাদের ব্যাচের কতজন কোঅর্ডিনেটর রয়েছেন। তার মধ্যে একজন টেকনিক্যাল কোঅর্ডিনেটর রয়েছেন। আপনারা দেখবেন গ্রুপে রয়েছে দোয়েল, সায়ক, এরা এরা হচ্ছে আমাদের টেকনিক্যাল কোঅর্ডিনেটর। আপনারা দেখতে পাবেন, যাদের আজকে দেখতে পাচ্ছি না তাদের কথা বলছি, আপনারা হেমন্ত পান্ডা বলে একজনকে দেখতে পাবেন। হেমন্ত পান্ডা হচ্ছে আমাদের রেমিডি করে। আমাদের যখন যার যার রেমিডি লাগে, হেমন্ত পান্ডা এই সমস্তগুলো আমাদেরকে দিয়ে থাকেন। এবং ঋষিবাড়ির একটা স্টোর আছে, যার মাধ্যমে আমরা আপনাদের যে রেমিডিয়াল সাপোর্ট গুলো দেওয়ার চেষ্টা করি। তো সেই রেমিডিয়াল সাপোর্ট বা ধরুন কোনো কিছু কিনবেন, রুদ্রাক্ষ, মালা, কবচ, এগুলো সব আপনারা হেমন্ত পান্ডার সঙ্গে যোগাযোগ করবেন। সে হচ্ছে আমাদের রেমিডি কোঅর্ডিনেটর। গ্রুপে নাম্বার আছে, দেখবেন অ্যাডমিন হিসেবে আছে। আর দোয়েল হচ্ছে আমাদের অফিসিয়াল কোঅর্ডিনেটর। দোয়েল, সায়ক, এদেরকে আপনারা গ্রুপে দেখতে পাবেন। এরা হচ্ছে আপনাদের ওই ফি স্ট্রাকচার, তারপরে আপনাদের কারোর সার্টিফিকেট পেলেন না, কারোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারের সমস্যা হলো, আপনারা প্রত্যেকেই ঋষি বাড়িতে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারের সমস্যা হলো, সেইগুলো সব দোয়েল, সায়ক এরা দেখে দেবেন। আমাদের কোর্স কোঅর্ডিনেটর দুজন রয়েছেন। একজন হচ্ছে আমাদের রাখি ব্যানার্জি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর একজন হচ্ছে সোনালী ম্যাডাম, আচার্য সোনালী শাস্ত্রী। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সের মেন্টর, উনি ক্লাসটা করাবেন। তো আমরা ওনাকে দেখতে পাচ্ছি। আর রাখিদিকেও আমরা দেখতে পাচ্ছি, কোনো কারণে ক্যামেরা অন করতে পারেননি। আরো যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে একটু ভিডিওটা অন করবার জন্য, তাহলে আমরা সবাই সবাইকে দেখতে পাবো একবার। ক্লাসের সময় অনেক সময় এরকম আমি দেখেছি, একদিন হাওড়া স্টেশনে একজন দাঁড়িয়ে রয়েছে, এসে আমাকে প্রণাম করছে। আমি বললাম, আপনাকে তো চিনতে পারলাম না। বললো, আমি ওই ব্যাচের স্টুডেন্ট। এই গত রোববার আমার 241 একটা ব্যাচ আছে, সেই ব্যাচের একজন স্টুডেন্ট এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে মন্দিরে ছিল, মন্দির থেকে ফিরে আসলো। ফিরে আসবার পরে যখন সে সামনে এসে বলছে আমি অমুক, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এ তো অমুক, কিন্তু আমি কোনোদিন মুখই দেখিনি, আমি তার খালি ছবিটা দেখেছি। তো আপনারা যখন ইন্টারাকশন করবেন, তখন চেষ্টা করবেন করে করতে। এরকম নয় যে আমাদের সবার বাড়ি গোছানো গাছানো থাকবে। আমার যে ছোটবেলা সেটা বেড়ার ঘরে কেটেছে। আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা রয়েছে। একদম এই কোর্সটা আপনারা করবেন একদম আপন ভেবে করবেন। এই কোর্সে আপনারা সবসময় নিজেদেরকে একদম আমাদের সঙ্গে অ্যাটাচড মনে করবেন। কোর্স সম্পর্কে আমি একটু বলি। কোর্সটা জুম মিটিং এ হবে। প্রত্যেকটা কোর্সে আপনারা রেকর্ডিং পাবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন। তো ফলে যদি কেউ বাই চান্স মিস করে যান, তাহলে সেটা আপনারা জানতে পারবেন। এছাড়া আমাদের কোর্সে যেটা বোর্ড ওয়ার্ক বা এই ধরনের বিষয় যেগুলো হয়, সেগুলো রেগুলার বেসিসে আমরা করে দেবো। ভিডিও পাবো
এবং সেইগুলো হচ্ছে গিয়ে আপনারা সেই ব্যাপারগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনারা রেগুলার নোটস পাবেন, যতটা যা পড়ানো হচ্ছে বা যাই হচ্ছে। প্রবলেম যেটা হবে, যে কথাগুলো আমরা বলবো এই কথাগুলো যে পুরোটাই আপনারা নোটসের সঙ্গে ম্যাচ করাতে পারবেন কিন্তু হবে না। এবার এর জন্য জেনারেলি আমরা যেটা বলি, নিজেদের মধ্যে আহ কেউ কেউ দায়িত্ব নিয়ে, যদি ধরুন আপনি একটা ক্লাসের, পিন্টু বাবু একটা ক্লাসের নোটস তৈরি করলেন, গৌতম বাবু একটা ক্লাসের নোটস তৈরি করলেন, বা শিখা ম্যাডাম মাসে একটা নোটস তৈরি করলেন, বা মৌমিতা রয়েছেন, মৌমিতা একটা নোটস তৈরি করলেন। এইভাবে যদি একটা ক্লাসকে নোটস আকারে বানিয়ে নেওয়া যায় এবং সেটা যদি আমরা গ্রুপে শেয়ার করে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ক্লাসের নোটস হিসেবে পেয়ে যাবো এবং আমাদের জার্নিটা ভালো। আমাদের মূলত চারটে জিনিস শেখানো হবে। তার মধ্যে বেসিক ভেদিক অ্যাস্ট্রোলজি। ভেদিক অ্যাস্ট্রোলজি বলে আমরা যে জ্যোতিষটাকে বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেদিক অ্যাস্ট্রোলজি নয়। আমাদের যে বেদান্ত, বেদাঙ্গ জ্যোতিষ যেটাকে আমরা বলা হয়, সেইখানে বেদাঙ্গ যখন হয় তখন বেদাঙ্গের 6টা অংশ হয়। তার মধ্যে ওই শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প এইগুলো ছিল। এই সময় থেকে জ্যোতিষ শব্দটাকে আমরা জানতে পারি। এবারে এই যে জ্যোতিষকে আমরা জানতে পারি, এটা বেদাঙ্গ জ্যোতিষ। এর পরে এই বেদাঙ্গ জ্যোতিষের আবার ডিস্ট্রিবিউশন হয় 3টে পার্টে। এর মধ্যে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত, সংহিতা এবং হোরা। আমরা যে জ্যোতিষটা পড়াশুনো করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হোরা জ্যোতিষ। প্রথমে রয়েছে সিদ্ধান্ত জ্যোতিষ। সিদ্ধান্ত জ্যোতিষটা হচ্ছে অঙ্কের উপরে ডিপেন্ডেন্ট, ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি। সেখানে গ্রহ, নক্ষত্র, পৃথিবীর অবস্থান, ছবি আঁকা, এই সমস্ত নিয়ে হলো। তারপরে হলো সংহিতা, নিয়ম কানুন জ্যোতিষ। কোন সময়টা শুভ, কোন সময়টা অশুভ, কোন দিন কি করা যাবে, ষোড়শ সংখ্যা, এগুলো আমরা সমস্ত পেলাম সংহিতা জ্যোতিষে। এর পরে আমাদের এখনকার যে প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি, যেটা আপনারা করবেন, সেই বিষয়টা হচ্ছে হোরা শাস্ত্র। অহোরাত্র থেকে হোরা শব্দটা এসছে। ওই সিদ্ধান্ত, সংহিতা এবং হোরা, হোরাটাই বেসিক্যালি ফলিত জ্যোতিষ, যেটা আমরা করব। তো এই ফলিত জ্যোতিষের কিছুটা অংশ আপনারা শিখবেন। আপনারা আহ বরাহমিহির, আর্যভট্ট, ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, এরা হচ্ছে গিয়ে মূলত আমাদের এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিকে একটা বাস্তব রূপ দিয়েছেন। স্পেশালি ভাস্করাচার্যের অবদান এখানে বিরাট। তাছাড়াও আমরা আরো বেশ কিছু জ্যোতিষ রাইটারকে পাই যারা জ্যোতিষ শাস্ত্রকে ইমপ্রুভ করিয়েছেন। তার মধ্যে বরাহ মিহিরের বৃহৎ সংহিতা, গর্গ সংহিতা, নারদ সংহিতা, এরকম বহু বই রয়েছে। এর সঙ্গে সঙ্গে রাবণ সংহিতা এটাও রয়েছে। এগুলোর বেশ কিছুটার লেখক পাওয়া যায়, বেশ কিছুর কোনো লেখক খুঁজে পাওয়া যায় না। তো এইগুলো থেকে যে জিস্ট, সেগুলো বিভিন্ন আধুনিক বইতে রয়েছে। সেগুলো সাপেক্ষে আপনাদেরকে পড়ানো হবে আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মডার্নাইজড, অর্থাৎ আধুনিকীকৃত বা আধুনিকীকরণ যুক্ত প্রাচীন জ্যোতিষশাস্ত্র, সেটা আপনাদেরকে শেখানো হবে। এই পার্টটা আমাদের সোনালী ম্যাডাম তিনি আপনাদের করাবেন। এছাড়া আরো 3টে পার্ট আপনাদেরকে শেখানো হবে। এগুলো হচ্ছে বেসিক লেভেল শিক্ষা। তার মধ্যে রয়েছে পামিস্ট্রি, তার মধ্যে রয়েছে বাস্তুশাস্ত্র, আর রয়েছে সংখ্যাতত্ত্ব। তো এই পামিস্ট্রি, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের যে বেসিক আইডিয়া, এইটা মোটামুটি কাজ চালানোর মতো যতটা দরকার হতে পারে সেটা আমি আপনাদেরকে করাবো। তাহলে আপনাদের এই যে 3টে পার্ট, সেটা আমি করাবো। আর মেইন যেটা, সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, সেটা সোনালী ম্যাডাম করাবেন। কোর্স চলতে থাকবে। আপনারা প্রত্যেকেই অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফি জমা করেছেন। তো এটা আপনাদের হচ্ছে ওয়ান টাইম 3000 টাকা আপনারা জমা করেছেন। এরপরে আমাদের যেটা পে করতে হবে সেটা হচ্ছে মান্থলি 1200 টাকা করে। এই 6 মাস হয়ে যাওয়ার পরে আপনারা জ্যোতিষ অর্ণব সার্টিফিকেশন পাবেন। 1 বছর পরে জ্যোতিষ বিশারদ, 1.5 বছরে জ্যোতিষ শাস্ত্রী, আর 2 বছরে হচ্ছে জ্যোতিষ আচার্য। আগে আমাদের এই কোর্সটুকু করাতে সময় লাগতো 5.5 বছর। তো সেই 5.5 বছরের যাত্রাটাকে ছোট করে আমরা ওই মোটামুটি 2 বছরের মধ্যে নিয়ে এসেছি। মানুষের কাছে সময় তো বড়ই কম, তাহলে আপনাদের পরিশ্রমটা একটু বেশিই করতে হবে। 2 বছরটা টেনে টুনে আমরা আরো 2 মাস হয়তো এক্সট্রা করতে পারি, কিন্তু তারপরে আর করা যাবে না। কারণ আপনাদের কাছে সময় নেই,
প্রত্যেকেই আমরা একটা বয়সের মধ্যবয়সী প্রায় বা মধ্যবয়সের কাছাকাছি বয়সে গিয়ে পৌঁছেছি। তো ফলে আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং খুব ডিপ স্টাডি এইটা আমাদের করবার চেষ্টা করতে হবে। আমাদের একটা সিস্টেমেটিক সিলেবাস রয়েছে, এই সিলেবাসে আমরা ক্লাসটা করব এবং আশা করি এই সিলেবাসটা আমার মোটামুটি 10 বছরের শিক্ষক জীবন, মানে জ্যোতিষ শিক্ষায় আমি 10 বছর আছি, জ্যোতিষ চর্চা আমার প্রায় 23 বছর। হ্যাঁ, 23 বছরের জ্যোতিষ চর্চা আর 10 বছরের জ্যোতিষ শিক্ষক হিসেবে আমার যাত্রা। তাতে আমি যে সিলেবাসটা বানিয়েছি এটা মোটামুটি সাইন্টিফিক। তো এই সিলেবাসে আপনারা কন্টিনিউ করবেন। এবার হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে আমাদের কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে সেইগুলো হবে। এবং তার আগে আমি পরিচয় করিয়ে দেবো রাখি ম্যাডামের সাথে। রাখি ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার, আছি। তো আপনাদের যা কিছু সমস্যা আপনারা রাখি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। এবং রাখি ম্যাডামকে আমাদের ক্লাস সম্পর্কে যদি কিছু বলতে চান, আমি আর কি মানে রাখি ম্যাডামকে বলবো যে কিছু বলবার জন্য। স্যার, আমিও তো নিজে এখনো শিখছি। আপনার সামনে বলার মতো ধৃষ্টতা আমি করতে পারবো না। আপনি যেখানে আছেন কাউকে কিছু বলতে হবে না। তো এবার হচ্ছে গিয়ে আমি আপনাদের যিনি মেন্টর কে বলবো উম, কিছু বলবার জন্য এবং আপনাদের সঙ্গে পরিচয় করবো কন্টিনিউ করবার জন্য। স্যার, আমি আচার্য সোনালী শাস্ত্রী। তো আপনাদের সকলকে শুভ সন্ধ্যা এবং অনেক শুভকামনা। আমরা সবাই মোটামুটি জেনে গেছি যে আমাদের জ্যোতিষ অর্ণব যে কোর্সটি, অর্থাৎ আমাদের প্রথম বেসিক যে কোর্সটি, সেটি শুরু হবে আমাদের আগামী জানুয়ারি 2 তারিখ থেকে, বৃহস্পতিবার সন্ধ্যা 8টার থেকে। তো এখনো পর্যন্ত আপনারা অনেক রকম প্রশ্ন করেছেন, গ্রুপেও করেছেন জ্যোতিষ কোর্স সম্পর্কে। স্যার তো ডিটেলস বলেই দিলেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন এখনো পর্যন্ত বাকি থাকে কোর্সটা বুঝতে বা কোর্সটা সম্পর্কে আরো কিছু ডিটেলিং জানতে, তো সেই যোগাযোগের জন্যই আমাদের আজকের একটা ক্লাস বলবো না, একটা যোগাযোগ মিটিং বলবো। তো আপনারা সেগুলো জিজ্ঞেস করতেই পারেন। একটা কমন প্রশ্ন আপনারা বারবার করেছেন, স্যার অলরেডি একবার বলেছেন, আমি তবু আরো একবার বলে রাখছি। আপনাদের একটা প্রশ্ন ছিল যে যদি কোনোদিন আমরা ক্লাস জয়েন করতে না পারি বা মিস করে ফেলি তাহলে কি আমরা সেই ভিডিওটি পাবো? তো স্যার অবশ্যই বলেছেন একবার, আমি আরো একবার বলে দিচ্ছি যে আপনারা ক্লাস ভিডিওটা অবশ্যই পাবেন এবং ওটাই আপনাদের মেটেরিয়াল, ওটা দিয়েই আপনাদেরকে পড়াটা তৈরি করতে হবে। সেটা নিয়ে আপনাদের কোনো রকম দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। কিন্তু তবুও ব্যক্তিগতভাবে বলবো, বিশেষ রকম কোনো অসুবিধা ছাড়া আপনারা ক্লাস একদমই মিস করবেন না, চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস জয়েন করার। তো এরপর আপনাদের যে যে প্রশ্নগুলো আছে, যেগুলো আপনারা এখনো পর্যন্ত জানতে চান বা ক্লিয়ার হয়নি, তো আসুন সেগুলো একটা একটা করে আপনারা প্রশ্ন করুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেটা নিয়ে আলোচনা হোক। নমস্কার। কিন্তু বাবু কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলছি ক্লাসের পিডিএফ গুলো কিভাবে পাবো? ধরুন আগে যে ক্লাসটা হবে তার পিডিএফটা পেলে সেটা অনুযায়ী তো আমরা প্রিপারেশন নিয়ে ক্লাসটা করবো। বেসিক্যালি সমস্ত ক্লাসের ক্ষেত্রে আপনারা পিডিএফ পাবেন না। যেগুলো হচ্ছে কি কারকতা নির্ভর, আমাদের যে জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রের 4টে বেস আছে। তো এই 4টে বেসের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গ্রহ। তো এই গ্রহরা কিভাবে কাজ করে, গ্রহদের ফল কি, এইটা আপনারা নোটস পাবেন। তারপর হচ্ছে রাশি, রাশি সম্পর্কেও নোটস পাবেন। তারপরে হচ্ছে ভাব, আর তারপরে হচ্ছে নক্ষত্র, এই সম্পর্কে আপনারা নোটস পাবেন। কিন্তু কিভাবে এদের কম্বিনেশনের ইন্টারপ্রিটেশন করতে হয়, কিভাবে, ধরুন একটা শনির সঙ্গে একটা চন্দ্রের যোগ হচ্ছে, এবার এই শনি চন্দ্র যোগ, তার যদি আমি রেজাল্টটা আপনাকে বলি তাহলে এটা হচ্ছে কি মিথ্যে কথা বলা। এবার শনি চন্দ্র যোগ কোন রাশিতে হয়েছে, ধরো শনি চন্দ্র যোগ বৃশ্চিকে হয়েছে, তার একরকম ফল। আর শনি চন্দ্র যোগ এটা মেষে হয়েছে,
তার আরেক রকম ফল। এবার কোনো একজন জাতকের মীন লগ্ন, তার বৃশ্চিকে শনি চন্দ্র, কোনো একজন জাতকের বৃষ লগ্ন, তার বৃশ্চিকে শনি চন্দ্র, রেজাল্ট আলাদা। তো এই জন্য এত রকম পারমুটেশন কম্বিনেশন রয়েছে, যেটাকে নোটসের মধ্যে নিয়ে আসা অসম্ভব। আমরা আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, জ্যোতিষশাস্ত্র বইতে ভর্তি। আমরা আপনাকে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রের তথ্য শেখাতে পারব না। আমরা আপনাকে শেখাবো কিভাবে জ্যোতিষশাস্ত্রের মেটেরিয়াল গুলোকে আপনি একত্রিত করতে পারবে। ধরুন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন এসছে যে আমার বাড়িতে চুরি হয়েছে, সেই চুরির জিনিসগুলো আমি ফেরত পাবো কিনা। তো এই চুরির যে বেসিক রুল, আপনার একটা লগ্ন, আমার একটা লগ্ন, আমার গ্রহ আলাদা, আপনার গ্রহ আলাদা, কিন্তু এক্স ওয়াই জেড যেই আসুক না কেন আপনার কাছে, তাই চুরির জন্য একটা জেনারেল রুল তৈরি, যে এই সূত্রে ফেলা, এই সূত্রে ফেললে পরে ঘটনাটা এরকম ঘটতে পারে, সেইটাকে উপলব্ধি করা, এইটা আমরা আপনাকে শেখাবো। এরকম নয় ব্যাপারটা যে কিছু মুখস্থ করে তোমরা কাজ চালিয়ে যাও। বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের এই চারটি বিষয়কে বুঝবো। একটা হচ্ছে গ্রহ, নক্ষত্র, রাশি, ভাব। এই চারটে বিষয়কে নিয়ে আমরা কাজ করব। এই চারটে বিষয় সম্পর্কে পিডিএফ আপনারা পেয়ে যাবেন। ক্লাস চলবে, সেই সঙ্গে সঙ্গে ক্লাসের আগে হোক পরে হোক আপনারা কিছু পিডিএফ পাবেন। কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, যেমন ইউনিভার্স বড় হচ্ছে, তেমন জ্যোতিষশাস্ত্র বড় হচ্ছে। তাই যে নোটস আপনারা পাবেন, সেই নোটস কোনো দিন সাফিসিয়েন্ট হবে না। আপনাদেরকে সবসময় আপনাদেরকে সবসময় হচ্ছে গিয়ে নিজের উপলব্ধিগুলোকে জাগ্রত করবার চেষ্টা করতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ধীরে ধীরে এই এডুকেশন লেভেলটাকে বাড়াচ্ছি। আমার মধ্যে ইনটিউশন, মুখস্থ করা জ্ঞান, বাস্তব জ্ঞান, সমস্ত কিছুর একটা সংমিশ্রণ তৈরি হচ্ছে। তো এই এই পিডিএফটা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আমরা এই ক্রমবর্তের পিডিএফ দেব। কিন্তু প্রেডিকশন এর সত্যি সত্যি কোনো পিডিএফ হয় না। এইটা আপনাকে ওই বেদের মতো ব্যাপার, কিছু শিখবেন, বারবার পড়বেন, জানবেন, কিছু সূত্র ধরিয়ে দেওয়া হবে, কিছু সূত্র আপনাদের ভেতর থেকে বেরিয়ে আসবে। এইভাবে আর কি ব্যাপারটা এগিয়ে চলবে। পরিষ্কার করতে পারলাম? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে একটু বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছি যে স্যার আমরা কি আপনার ক্লাস পাবো না? আমার ওই যে একটা করে ক্লাস মাসে। আচ্ছা। আর এবার একটা। আমার পক্ষে তো যখন হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস বড় হতে থাকবে, তখন একজনের পক্ষে পুরোটা কন্টিনিউ করা সম্ভব নয়। তো ফলে আমাদের ধীরে ধীরে শিক্ষক মন্ডলী বাড়বেন, এবং সমস্ত ইনস্টিটিউট, আমরা ছোট ছিলাম, এখন আমরা একটু একটু করে বড় হচ্ছি, আমাদের শিক্ষক মন্ডলী বাড়ছে। এরকম হতে পারে যে 2 বছর পরে আমাদের শিক্ষক মন্ডলীতে সায়ন্তন দাস, পিন্টু মন্ডল বা সঙ্গীতা দাস এরাও সংযুক্ত হবেন। তো এইভাবেই হচ্ছে কি এগিয়ে চল। আমি একদিন বসে বসে পড়তাম, আমি সেই কলেজে পড়াতে চেয়েছিলাম যে আমাকে পড়াতে দেওয়া হোক। তো আমাকে এমন সব কন্ডিশন দেওয়া হয়েছিল যাতে আমি পড়া, তো পড়ানো তো দূরের কথা, নিজের পড়া ভুলে যাওয়ার মতে পড়া অবস্থা হয়েছিল। আমাকে বলা হয়েছিল দমদম থেকে রোববার মেদিনীপুর গিয়ে পড়াও, এবং মাসে দেওয়া হবে 200 টাকা। যাতায়াত খরচ বাবদ 200 টাকা দিতে পারবো, মেদিনীপুরে গিয়ে পড়াও। তো মেদিনীপুরে একটা ইয়ের জায়গা রয়েছে, একটা ব্যাচ রয়েছে, সেটা করাতে পারো। তো এইরকম বাট তো তারপরে ধীরে ধীরে ঋষিবাণী ফরমেশন হলো। এখন ঋষিবাণী একটা ঠিকঠাক নাম, মানুষজন জানে ঋষিবাণী। হ্যাঁ। তো আপনারা আচ্ছা। পরে ধীরে সুস্থে আস্তে আস্তে ঋষিবাণীর সঙ্গে একাত্ম হয়ে উঠবেন এবং জানবেন ঋষিবাণীর স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল। সেই স্ট্রাগল করে ঋষিবাণী এই জায়গাটাতে। এবং আমাদের কাছে এই মুহূর্তে 3, 17, 15, 16, 18 জন, 18 জনের মধ্যে আমরা 3 জন এবং আপনারা 15 জন। আমরা যারা শিক্ষকের দিকে আছি, মানে টেবিলের এপারে আমরা হচ্ছে 3 জন, আর টেবিলের বাইরে ওপারে আপনারা হচ্ছেন 15 জন। আমি আশা করি এটা মোটামুটি 15 থেকে
25 থেকে 30 জন আমাদের হয়ে যাবে। জানুয়ারি পর্যন্ত আমাদের অ্যাডমিশন প্রসেস চলবে এই ব্যাচে। তো আমি আশা করি এটা 25 থেকে 30 জনের একটা ব্যাচ ফরমেশন হয়ে যাবে। তো এই এই যে সংখ্যা, এখন আপনারা 15 জন আছেন, বেশিরভাগ জায়গায় 2 জন 3 জন থাকে। তো আমাদের এটা গর্ব যে আপনারা 15 জন আছেন। তো এটা ঋষিবাণীর গর্ব। এবং আরো গর্বের বিষয়, যখন আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে, আপনাদের জীবনে আপনাদের অগ্রগতি হবে এবং জ্যোতিষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন, হবেনই, এখানে কোনো সংশয় আমাদের নেই। এবং আমাদের ঋষিবাণী থেকে যারা বেরিয়েছেন, তারা যথেষ্ট সাফল্য এবং সুনামের সঙ্গে কাজ করছেন। রিসেন্টলি এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো মানে উনি আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, আহ সঞ্জীব বোস। তো উনি হচ্ছেন আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো উনি উনি ভুলে গিয়েছিলাম, আমি ওনাকে একটা জুয়েলারি হাউস ঠিক করে দিয়েছিলাম। আমি সত্যি ভুলে গিয়েছিলাম, ওনাকে আমি বাগবাজারে একটা জুয়েলারি হাউস ঠিক করে দিয়েছিলাম। তো সেই জুয়েলারি হাউসে উনি সপ্তাহে একদিন করে বসতেন। এখন ওখানে তিনি সপ্তাহে 3 দিন করে বসেন। এবং অ্যাভারেজ ওনার প্রত্যেক দিনই 5টা থেকে 6টা ক্লায়েন্ট হয় ওখানে। উনি রিটায়ার করেছেন। উনি আমাকে ফোন করেছিলেন, কয়েকটা বিষয় পার্সোনালি শিখতে চেয়েছিলেন, কিন্তু আমার পক্ষে ওটা পসিবল হয়নি। তার জন্য আমি আরেকজনের কাছে পাঠিয়ে দিচ্ছি। তো এরকম আপনাদের ক্ষেত্রেও আমরা শুনতে পাবো যে আপনারা খুব ভালো জায়গায় রয়েছেন। আমাদের ঋষিবাড়ি থেকে বেরিয়ে প্রচুর মানুষ তারা চন্দ্র, সেনকো এই সমস্ত জায়গায় বসছেন। যদি ওখানে বসাটা খুব কঠিন নয়, সবাই বসতে পারে। তবে অভারেজ জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা কারোর দিকে মুখ ফেরায় না। বছর তিনেক এর পেছনে সময় দিন। 3 বছর পর থেকে 2 বছর টানা প্র্যাকটিস করুন, এবং দেখবেন এ একটা জায়গা তৈরি করে দিয়েছে। আর এটা হচ্ছে একটা সোশ্যাল নিড। আমাদের মানুষজন যারা হচ্ছে গিয়ে ডিপ্রেশনে রয়েছে, যারা পিছিয়ে পড়ছেন, কর্মের বাধা, এর কারণে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা মারাত্মকভাবে বাড়ছে। এবং ক্রাইসিস যত বাড়তে থাকবে, জ্যোতিষের আকর্ষণীয়তা তত বাড়তে থাকবে। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আহ মুসলিম কমিউনিটি, তারা জ্যোতিষ বিশ্বাস করতেন না, তারা জ্যোতিষকে বিশ্বাস করছেন, ক্লাস করছেন। আমাদের বিভিন্ন ব্যাচে মুসলিম মানুষজন ক্লাস করছেন, তারা জ্যোতিষকে নিচ্ছেন, তারা দেখাচ্ছেন। এগুলো আস্তে আস্তে বাড়ছে। এবং এই বৃদ্ধির রাস্তায় আমরা যে রয়েছি, সেটা আমাদের গর্বের বিষয়। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার আরেকটা একটু প্রশ্ন ছিল, যে এই এত যে সূত্র যেগুলো মানে বলছিলেন আপনি যে প্রেডিকশনের জন্য কোন ভাবে কি থাকলে কি, এগুলো কি আদৌ মনে রাখাটা অতটাই কঠিন বা নাকি শক্ত, কোনটা? অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়? আমার তো ওটাই স্যার আপনি ভয়। চাকরি করেন? হ্যাঁ স্যার, আমি তো আপনার কাছে গেছিলাম কালীঘাট চেম্বার আপনার। আপনি যে চাকরি করেন বা যেটা আপনি রোজ করেন, সেটা কি আপনার মনে রাখতে হয়? না। সেটা হচ্ছে হ্যাবিট হয়ে যায়। তো এই শাস্ত্রটাও হচ্ছে আমাদের হ্যাবিট হয়ে গেল। মানে একটা সময় প্রথম দিকে মনে রাখতে হয়। ধরুন আপনি বাড়িতে 10টা তালা আছে, ওই তালার যে চাবিগুলো, সেগুলো কি আপনাকে খোঁজ করতে হয় যে কোন তালার কোন চাবি? আপনি এটা যখন কোনো একটা অফিসে জয়েন করলেন, কলিগদের নামগুলো কি আপনার প্রথম প্রথম মুখস্থ হয়েছিল? এই লোকটার এই নাম, ওই লোকটার ওই নাম, কিছুদিন পরে সব মুখস্থ হয়ে গেল। তো এটা হচ্ছে, হুম। জ্যোতিষ হচ্ছে একটা হ্যাবিট। জ্যোতিষ একটা অভ্যন্তরীণ জিনিস। তো এর জন্য আপনাকে কিছু বেশি পড়তেও হবে না। এবার যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের টিচাররা যেটা পড়াবেন, সেটাকে নিতে হবে। মানে অনেকের ক্ষেত্রেই একটা ব্যাপার রয়েছে যে শান্তনু স্যারের কাছে পড়বো বা অমুক স্যারের কাছে পড়বো। তো এই বিষয়টাকে একদম রিলিজ করে দিতে হবে। যেটা দেওয়া হচ্ছে একদম অ্যাকসেপ্ট করবেন। জ্যোতিষ শাস্ত্র এটা 2 আর 2 4 শাস্ত্র নয়। এরকমও হয়েছে যে দেবগুরু বৃহস্পতি মানুষের বিয়ে দেওয়ার বদলে বিয়ে কাটিয়ে দিয়েছেন, ডিভোর্স হয়ে গেছে। এরকমও হয়, এবং খুব খুব হয়। রাহুকে আমরা বলি যে ভয়ঙ্কর বিপজ্জনক। এবার রাহুর দশাতেই চাকরি হয়েছে, প্রত্যেকবার চাকরি হয়েছে রাহুর প্রত্যন্তর দশায়, এরকম আমরা দেখেছি। সুতরাং তর্ক বিতর্ক এখানে কেমন একটা গুলিয়ে যায়। এখানে কি রয়েছে? এখানে কিছু লজিক রয়েছে, এখানে কিছু ঘরানা রয়েছে, এখানে কিছু স্বতঃসিদ্ধ করেছে। এই বিষয়গুলোকে আমরা সারা বছর ধরে শিখব, যেগুলো স্বতঃসিদ্ধ। কি ওয়েতে প্রেডিক্ট করতে হয়। যেমন হচ্ছে কি আপনার, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রফেশন। ধরুন আপনি একটা ছবি আঁকবেন,
আপনার কাছে 12টা রং আছে, কুলিটা ধরতে শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা ভালো শিল্পী, তাদের সেই শিল্প, তাদের গুরুরা কি সেই লেভেলে যেতে পেরেছিলেন? যে ভালো শিল্পী, আপনার নিজের ঘরানা, সেটা আপনার নিজের ঘর থেকে তৈরি হবে। ঘর মানে হচ্ছে এই ঘরটা, এই ঘরটা থেকে আপনার ঘরানা তৈরি হবে। এবং সেইটা হচ্ছে গিয়ে কিভাবে করবেন। ধরুন টান দেওয়া, আপনি দাগ কাটতে জানেন না, পেন্সিলটা ধরতে জানেন না, আপনি শেডের ওয়েটা জানেন না, তো সেইটা ওয়েটা আমরা আপনাকে শেখাবো। প্রেডিকশন আপনি নিজে করবেন। আর আপনাদেরকে একটা কঠিন কথা বলি, প্রথম দিনে কঠিন হওয়া ভালো। ঋষিবাণীকে চুজ করেছেন, মানে আপনাদের যাত্রা কঠিন। এইখানে আপনাদের এই 5টা সূত্র দিয়ে বলবো চলো তুমি জ্যোতিষী, এটা হবে না। আপনাদেরকে জ্যোতিষ গুলে খাও, মানে গুলে খেতেই হবে। এইটা হচ্ছে কি আমরা করবো। ঋষিবাড়িতে, ঋষিবাড়ি ইনস্টিটিউটটা যার হাত ধরে তৈরি, জ্যোতিষ শাস্ত্রে পশ্চিমবঙ্গে খুব কম মানুষ আছেন যাদের মৌলিক গবেষণা আছে, যারা নিজেরা কিছু করেছেন এবং সেইগুলোর হচ্ছে গিয়ে কপিরাইট আছে। এরকম কপিরাইট আমার 5খানা আছে। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি ভাবি, জ্যোতিষশাস্ত্র আমার প্রাণের সঙ্গে যুক্ত। এবং জ্যোতিষটা জায়গাতে আমি বলি, জ্যোতিষ আপনারা যখন শিখবেন, শিখতে গিয়ে আপনাদের ধাপে ধাপে কতগুলো 4টে ধাপ অতিক্রম করতে হবে। এর মধ্যে বেশিরভাগ মানুষ 2 নম্বর ধাপে গিয়ে একদম শুয়ে পড়ে। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে আপনারা শিখতে শুরু করেছেন, ওই তবলায় টুংটাং বাজাতে শুরু করেছেন। তখন দেখবেন যা বলবেন সব মিলে যাবে। তখন মনে হবে বাহ, জ্যোতিষটা তো বেশ সহজ, যাই বলবেন সব মিলে যাবে। হ্যাঁ, এটাই তো হচ্ছে। এর পরের যে স্টেজ, এবার আপনি শিখে নিলেন, বেশ কিছুটা শিখে ফেলেছেন, এবার আর কিছু মিলছে না। এই স্টেজে যদি না আসতে পারেন, দেখবেন প্রচুর মানুষ আপনাদের সামনে বলবে তুমি যা বলি সব মিলে যায়। যেমন আমি জানি না, কিন্তু যা মুখ দিয়ে বলি সব মিলে যায়। আরে তুমি কি নারদের ভাইজি না নারদের ভাইপো যে তুমি মুখ দিয়ে বলবে সব মিলে যাবে? তার মানে হচ্ছে কি, সেই লোকটার অকারণ আত্মবিশ্বাস, সে নিজেকে ভগবানের তুল্য মনে করতে শুরু করেছে। এটা শেখা শুরুর পর্যায়ে। কারোর ক্ষেত্রে এই পর্যায়টা 6 মাস, কারোর ক্ষেত্রে এই পর্যায়টা 3 বছর, কারোর ক্ষেত্রে সারা জীবন। তো আমি চেষ্টা করবো এই পাঠটা আপনাদের ক্ষেত্রে খুব কম সময় ধরে হয়। তো স্যার এরপরে, আমার একটা প্রশ্ন আছে। একটু পরে একটু বলে নিই, ঠিক এরপরে আছে এই ঠিক আছে। দ্বিতীয় ফেজটাতে সব গুলিয়ে যাবে। এবার আপনি অনেকটা শিখেছেন, আপনার কাছে অনেক অপশন। 5 নম্বর ঘর সন্তান, 5 নম্বর ঘর পুত্র, 5 নম্বর ঘর ক্রিয়েটিভিটি, 5 নম্বর ঘর ডিজায়ার, 5 নম্বর ঘর বাবার বাবা, 5 নম্বর ঘর আপনার সন্তানের ভাগ্য, আপনার সম্ভবত পঞ্চম সন্তানের ভাগ্য। এইরকম টাইপের অনেক কম্বিনেশন আপনার কাছে চলে এসছে। এবার মাথার মধ্যে না কিলবিল কিলবিল করছে, কোনটা বলবেন, কোনটা বললে মিলবে। এই স্টেজটা যত লেন্দি হয় কোনো অসুবিধা নেই। এই স্টেজে, এইখানে আপনার জ্যোতিষ শিক্ষা হচ্ছে। থার্ড স্টেজে গিয়ে আত্মবিশ্বাস বাড়বে। এই সময় মোটামুটি বয়স 65-63 হয়ে যাবে। 60-65 বছরে গিয়ে আত্মবিশ্বাস বাড়বে। কারোর ক্ষেত্রে আগে বাড়ে, আমার বেড়েছে। কারোর ক্ষেত্রে আরেকটু বেশি টাইম লেগে যায়। আর আমি ধরে নেবো অ্যাভারেজের হচ্ছে গিয়ে 55 থেকে 60, তার আগে মানে হতে চাই। মোটিভেশন তো পেয়ে যাবে। হ্যাঁ, এটাই ন্যাচারাল। এই সময় হচ্ছে আপনি জ্যোতিষ জ্ঞান প্রদান করতে সক্ষম। এর পরে একটা স্টেজ আসতে পারে, এইটা এই জন্মে নাও আসতে পারে, বা পরের জন্মেও না আসতে পারে, বা তারপরের জন্মেও না আসতে পারে। এই স্টেজটাতে আপনি মুখ থেকে যেটা বলে ফেললেন, খুব কম কথা, কিন্তু মুখ থেকে যেটা বলে ফেললেন সেটা হবে। এবং এই বাক্য, আপনার যে বাক্য, এটা খুব একটা সেন্সিটিভ ব্যাপার। এই বাক্য আপনার বাক্য না, এই বাক্য হচ্ছে আপনার জিভে অবস্থানরত গ্রহরা তাদের বাক্য তৈরি করছে। মানে এই সময় আপনি হচ্ছেন প্রবক্তা। মানে এই অবস্থাটাকে একটা আহ আদর্শ দৈবজ্ঞ বলা যেতে পারে। আপনারা তো আজকে থেকে দৈবজ্ঞ, মানে দেবতা যা লিখে রেখেছেন আপনারা সেটা বলা শুরু করবেন, তাই বলতে শুরু করলেন বলে। কিন্তু সেই যে পর্যায়টা, এই পর্যায়টাতে আপনার মুখ থেকে যদি কোনো একটা বাক্য বেরিয়ে যায়, গ্রহরা নিজেদের স্থান পরিবর্তন করে আপনার বাক্যকে সত্যি করবে। মানে মুখ থেকে বেরিয়ে গেছে, তার মানে সেটা হবে। আগেকার দিনের ঋষিরা যেরকম অভিশাপ দিতেন বা আশীর্বাদ দিতেন,
এইরকম ঘটনাটা, যে একটা বর দিয়ে দিলেন, সেটা লেগে যাবে, একটা অভিশাপ দিয়ে দিলেন, সেটা লেগে যাবে, একটা ইচ্ছা প্রকাশ করলেন, সেটা ঘটবে। এবং এই যে পর্যায়, সেই শর্ট সেই সার্কিট আর কি। পর্যায়টা হচ্ছে জ্যোতিষের এমন একটা পর্যায়, যেটা হচ্ছে গিয়ে একটা চরম পর্যায়। সেই সময় মানে পর্যায়টাকে বলা হবে প্রবক্তা। মানে বলা যেতে পারে একজন মানুষ বা একজন মানুষের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে যেতে পারেন, এবং তার ইচ্ছায়, তার বক্তব্যে, তার বাক্যে তার ভাগ্য পরিবর্তিতও হয়ে যেতে পারে। আচ্ছা, এবার দীপিকা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। বলছি স্যার, ভালো থাকবেন। আমি তো বলছি স্যার, আমি একদম মানে প্রথম এই শুরু করছি। এর আগে তো কোনোদিন জ্যোতিষ আমি মানে পড়িও নি, কিচ্ছু না, এই আমার প্রথম মানে শুরু করা। তো স্যার বলতে চাইছি, যখন আমি শুরু করব, তো তখন আপনাদের কি ওই নোটসের ওপর থেকে প্রথম শুরু করব, না কিছু আপনারা বই বলে দেবেন সেটার ওপর থেকে করব? আর আরেকটা কোশ্চেন আছে স্যার, মানে আমি এটা নিয়ে না খুব নার্ভাস হয়ে আছি এই ব্যাপারটাকে, যে স্যার প্রতিকার গুলো কি শুধু রেমিডির ওপর হয়, না এটা ওই তাবিজ কবজ আর যজ্ঞ এইগুলোর মধ্যেও প্রতিকার হয়? স্যার আমি মানে খুব প্রচন্ড ভয় পেয়ে আছি যে এই জ্যোতিষ মানে বিশাল ব্যাপার, কিন্তু জানারও ইচ্ছা প্রচন্ড। তো জ্যোতিষ মানে যে খুব বিশাল ব্যাপার নয়, আমি আপনাকে এখনই প্রুভ করে দিচ্ছি। তারপরে আপনার প্রশ্নের উত্তর এটা সোনালী ম্যাডাম দেবেন। তো ঠিক আছে, দেখুন, ঠিক আছে স্যার। আপনার সঙ্গে আমার আজকে প্রথম কথা হচ্ছে। এর আগে হ্যাঁ কোনোদিন আপনার সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি, না আমি স্যার। আপনাকে দেখিও নি। তাই আপনি আপনি আপনার ছবি এখন প্রথম দেখুন। হুম, তো দেখে হচ্ছে কি যেটা একদম পরিষ্কার, সেটা হচ্ছে কি আপনার যে হেয়ার বা আপনার চুল, আপনার যে মুখমণ্ডল, এটা ইন্ডিকেট করছে একদম আপনি পরিশ্রমী, এবং জীবনে আপনার স্ট্রাগল কম ফেস করতে হয়নি। আপনি শনি প্রভাবিত একজন মানুষ, এতে কোনো সংশয় নেই। তো এই হ্যাঁ পরিশ্রম হচ্ছে গিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, এতে হচ্ছে গিয়ে আপনি এগোবে। এবার হচ্ছে গিয়ে আপনার মধ্যে শুক্রের একটা প্রভাব রয়েছে, সেটা ইন্ডিকেট করছে আপনার চোয়াল, এই এই জায়গাটা, সেটা ইন্ডিকেট করছে তার মধ্যে শুক্রের একটা ইম্প্যাক্ট রয়েছে। এর ফলে আপনি ক্রিয়েটিভ, তার মধ্যে পারফেকশন রয়েছে। কোনো একটা কিছুকে ধরলে আপনি আজ পর্যন্ত ছেড়ে দেননি। তো ফলে জ্যোতিষ শাস্ত্র নিয়ে ভয়ের আপনার কোনো কারণ নেই। সঞ্চয়ী হ্যাঁ মানুষ স্যার, আপনি। যা যা বললেন সব ঠিক স্যার। ঠিক হবেই, এই জন্য তো আমি এখানে। একদম ঠিক, আর কিছু বলতে হলো না। তো এই জন্য ঠিক। আমাদের হচ্ছে গিয়ে অবস্ট্রাকশন আসবে, বাধা আসবে, সমস্যা আসবে। যেমন আপনার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি সায়ন্তন বাবুকে, সায়ন্তন বাবু অনেক বেশি ইমোশন, সায়ন্তন বাবুর মধ্যে আর্টিস্টিক সেন্স এগুলো স্যার অনেকটাই বেশি। আমিও কিছু বলবো, একটু পরে বলতে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তো স্যার এবার আমিও আপনার একটু ক্ষেত্রে বলবো। ওই ইমোশনের জায়গাটা অনেকটাই কম। তো ফলে আবার আমরা পিন্টু বাবুর ফেস দেখতে পাচ্ছি। পিন্টু বাবু অনেক বেশি কনস্ট্রাকটিভ, ইমোশন কম, কিন্তু হচ্ছে গিয়ে বাস্তব রিয়ালিটিকে ফেস করা এবং জীবনকে দেখা, জীবনের অভিজ্ঞতা, এটা আমার ক্ষেত্রে অনেক বেশি। যেভাবে জীবনটা উনি শুরু করেছিলেন, করবেন ভেবেছিলেন, সেভাবে আর শুরু হয়, এটা ফেস দেখেই বোঝা যাচ্ছে, এটা একদম পরিষ্কার। মেকানিক্যাল কাজকর্মের প্রতি অ্যাট্রাকশন রয়েছে। ঠিক তেমনি ভাবে এখন এইমাত্র আমরা গৌতম বাবুকে দেখতে পাচ্ছি। গৌতম বাবুর ক্ষেত্রেও স্ট্রাগল রয়েছে, কিন্তু গৌতম বাবু হচ্ছে অনেকটা বেশি ইন্ট্রোভার্ট। নিজের চিন্তা ভাবনা গুলোকে প্রকাশ করতে চান না, পারেন না, বা চিন্তা ভাবনা প্রকাশ করলে তাকে করবেন, এটা খুঁজে বেড়ান। হ্যাঁ তো। লিস্ট একবার ব্রেকআপ হওয়া উচিত, রিলেশনশিপে অ্যাটলিস্ট একবার ব্রেকআপ হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ তো। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির ম্যাজিক। তো এই ম্যাজিকে আমরা ম্যাজিশিয়ান, তাই এটা আমরা আপনাদেরকে শেখাবো। এবং আমি যখন শিখেছি, আমি আমার শেখার গল্প বলি। আমি যেটা আমি বা সোনালী যেটা আপনাদেরকে দুদিনে শেখাবে, দুদিনে, প্রথম দুদিনে, সেইটা শিখতে আমার 6 মাস লেগেছে। আমার জ্যোতিষ শাস্ত্রের জার্নি বড় অদ্ভুত। তো সেই গল্প আমি একদিন করব। এবার সেখানে ফার্স্ট হওয়া নিয়ে বিশাল যুদ্ধ। তখন গোল্ড মেডেল পাওয়া যেত না। তখন আমাদের বাড়িতে এত গোল্ড মেডেল আছে, আমাদের ঋষিবাণীর স্টুডেন্টরা সবাই গোল্ড মেডেলিস্ট, কোনো সংশয় নেই। কিন্তু আগে গোল্ড মেডেল ব্যাচের মধ্যে একজন পেত, কোনো কোনো সময় বছরে একজন পেত। এই নিয়ে তুমুল অশান্তি, সেই সব বিশাল গল্প। তো
আমরা মোটামুটি আমাদের শেখানো হতো, কিন্তু আমরা এখন যারা শেখাই ঋষিবাড়িতে, স্পেশালি ঋষিবাড়িতে, ঋষিবাড়িতে ছেলে শেখানো হয়। আর একটা মজার জিনিস দেখবেন, আমরা যে শেখাই সেটা হাইড করি না। প্রত্যেকটা ক্লাস ওপেন, আপনিও শিখতে পারবেন, পয়সা দিচ্ছেন, যে পয়সা দিচ্ছে না সেও শিখতে পারবে, সে ক্লাসটা করতে পারবে, কিন্তু সেই ভিডিও সব সময় ওপেন। আপনারা দেখবেন পপুলার অ্যাস্ট্রোলজি আমাদের চ্যানেল আছে, সব সময় অলওয়েজ ওপেন, সবার জন্য খোলা। কারণ হচ্ছে গিয়ে সবাই শিখুক, আমরা যেমন শিখেছি আপনারা শিখছেন, সবাই শিখুক। তো ফলে ঋষিবাণী যেভাবে মানুষকে শেখাবার চেষ্টা করে, অন্য জায়গায় সেভাবে শেখানো হয়। আর আমাদের ম্যাডাম কোথায় গেলেন, ভুলে গেলাম ম্যাডামের নাম, কোথায় গেলেন ম্যাডাম? না 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 না। সেই ম্যাডামের প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, সেই ম্যাডাম কোথায় গেলেন? বোধহয় লেফট হয়ে গেছেন। তো যাই হোক, প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। ম্যাডাম কিভাবে শেখা হবে, কি পড়বে, আমাদের সোনালী ম্যাডাম আপনাদেরকে জানাচ্ছেন। ওই যে দীপিকা ম্যাডাম চলে এসছেন। বল এবার। হুম। দীপিকা ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তরে আসি। হ্যাঁ হ্যাঁ। স্যার, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। তো আপনি বলছেন আপনি এই প্রথম আপনার জ্যোতিষ চর্চা শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আমাদের যে কোর্সটা আমরা করব, যেটা নাম নাম আমরা দিয়েছি, সেটা একদম প্রথম দিন থেকে আমরা ধরে নেব যে আপনারা প্রত্যেকেই আজ থেকেই ক্লাসটা শুরু করছেন, আপনারা জ্যোতিষের কিচ্ছু জানেন না। সেই জায়গা থেকেই আমরা ক্লাসটা শুরু করব। একদম বলে দিতে পারেন যে আমরা একেবারে অ আ কথা থেকেই শুরু করব। এই যে আমরা এতজন রয়েছি, প্রায় 15 জন, তার মধ্যে অনেকেই আছেন অনেকটাই জেনে এসেছেন, বা কেউ কিচ্ছু জানেন না, বা কেউ হয়তো মাঝামাঝি জেনে এসেছেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সেই জানাটা হচ্ছে জগা খিচুড়ি জানা, এর একটু তার একটু, এবং সেটা নিয়ে ঠিকঠাক কোনো রকমই আমরা একটা কিছু প্রতিস্থাপিত করতে পারছি না। এই শাস্ত্রটাকে আমরা বলে থাকি যে মহাসমুদ্র। আমরা সারা জীবন ধরেও যদি এর চর্চা করি, সেখানেও আমরা কিন্তু খুবই সামান্য নুড়িবালি কিছু করাতে পারি। কিন্তু তবুও একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে সমুদ্রের নুড়িবালি, তারও কিন্তু একটা বিভাগ আছে। তো আমরা সেইভাবেই এই বিভাগগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো একদম মানচিত্রের মতন করে, যাতে করে আপনারা খুব সাধারণভাবে, খুব সহজভাবে, দেখুন জ্যোতিষ শাস্ত্র যে খুব সহজ সাবজেক্ট এটা একদমই বলবো না। একেবারেই যে ভীষণ কঠিন সেটাও বলবো না। জ্যোতিষকে আমরা সকলে ভালোবাসি, যারা যারা আমরা এখানে রয়েছি, আমাদের প্রত্যেকেরই জ্যোতিষের প্রতি আগ্রহ হোক, সেটা নিজের জীবন যাত্রা জানার জন্য হোক, নিজের মানুষদেরকে জানার জন্য হোক, বা আমরা এটাকে প্রফেশন করব বলে এসেছি, এটা সবকিছুর প্রথমে বা মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে জ্যোতিষের প্রতি ভালোবাসা। আমরা প্রত্যেকেই জ্যোতিষ শাস্ত্রটাকে ভালোবাসি, না হলে আমরা আজ এখানে থাকতাম না। এবং এর পরবর্তীকালে আমরা কেন এখানে আছি তার আরো গভীর ব্যাখ্যা আছে, যেটা যখন আমরা ক্লাস করব তখন তখন জেনে নেব। তো আপনারা বলতে চাইছেন যে কোনো বই নেব কিনা। দেখুন, জানার ইচ্ছের জন্য যে আমি বুঝতে পারছি না, আমাকে একটু গাইড করে দিলে ভালো হয়, বা আমি আরেকটু জানতে চাই, আমি সেক্ষেত্রে আপনারা কিছু বই নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা যেভাবে শেখাবো, তারপরে গিয়ে আপনার সেই বইয়ের পড়া খুব একটা না পড়লেও চলবে। যেভাবে আপনারা এখানে ক্লাস করবেন, সেই ক্লাসটা যদি মনোমতো শোনেন, অবশ্যই মনোমতনই শুনবেন, মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যা যা সমস্যা আছে একবার নয় একাধিকবার আমরা সেটা বোঝাবো। তারপর আর মনে হয় না যে খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন। তবে আপনার নিজের জ্ঞানের পিপাসার জন্য যদি মনে করেন যে আপনি 2-4টে বই কিনবেন, জানবেন, পড়বেন, অবশ্যই সেটা পড়তে পারেন। তবে খুব বেশি প্রয়োজনীয়তা তার হবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাডাম। আর আর কিছু? একটা ম্যাডাম বলছি যে মানে এগুলো শেখার পর যে প্রতিকার গুলো হবে, হুম, সেগুলো কি আপনারা শিখিয়ে দেবেন? অবশ্যই। তবে সেটা ঠিক। সেটা তো এক্ষুনি নয়, এখন আপনার জ্যোতিষ অর্ণব যেটা করছেন হ্যাঁ সেটা হ্যাঁ। একদম বেসিক লেভেল। দেখবেন হ্যাঁ মানে আগে শিখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আপনার হ্যাঁ কাছে হ্যাঁ। যদি আমাদের সিলেবাসটা থেকে থাকে, আমাদের গ্রুপে হুম, দেওয়া আছে, যদি না থেকে থাকে আমরা আবার আপনাকে প্রোভাইড করে দেব। দেখবেন ওর কততম ব্যাচে, মানে কততম কোর্সে গিয়ে আমাদের রেমেডিটা আছে, সেটা এক্ষুনি নয়। রেমেডি তো অবশ্যই করবেন। এবং আপনি যেটা বলছিলেন যে রেমেডি মানে কি শুধু স্টোন, যাগ হ্যাঁ যজ্ঞ হ্যাঁ। পুজো ইত্যাদি, এগুলোও কি? হ্যাঁ অবশ্যই। কবচ। তো হ্যাঁ এই। হুম, এবার সেক্ষেত্রে আপনাকে আগে জেনে নিতে হবে
যে কখন রেমেডি করব, কাকে রেমেডি করব, সেই রেমেডির উদ্দেশ্য কি। যখন আপনি এগুলো পুরোপুরি ভাবে জেনে যাবেন, তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই ব্যক্তিকে আমার কবজ দেওয়া উচিত, কি একে আমি স্টোন দেব, কি এর জন্য আমি যাগযজ্ঞ করব। তার জন্য কিন্তু জ্যোতিষে ভিন্ন ভিন্ন ভাবে সুন্দরভাবে ক্লাসিক্যাল সূত্র আছে, এবং আপনার অভিজ্ঞতার সঙ্গে সেটাকে মিশিয়ে, স্যার যেভাবে বললো এখান থেকে সেই রং তুলি মিশিয়ে আপনাকে কিন্তু সেগুলো করতে হবে। তবে অবশ্যই তার সমস্ত রকম পদ্ধতি আমরা আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেবো। ঠিক আছে আর কি ম্যাডাম। জানার আছে? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। হ্যালো। বলুন। হ্যাঁ, স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল। স্যার, আপনার আর কিছুগুলো মানে ক্লাস পাওয়া গেলে ভালো হতো, মানে একটু বেশি ক্লাস যদি পাওয়া যেত। ক্লাস করবেন, আমরা সেইভাবেই ডিজাইন করেছি, এবং এটাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। কিছুটা পার্ট আমি করাবো, কিছুটা পার্ট ম্যাডাম করাবেন, এইভাবেই আর কি আহ এবার থেকে বা ভবিষ্যতের ক্লাসগুলো চলবে। এবং এটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক, এর সঙ্গে কিছু ওয়ার্কশপ পাবেন, কিছু রেমিডি নিয়ে ওয়ার্কশপ থাকবে, কিছু ডিসকাশন সেশন থাকবে, কিছু ওপেন সেশন থাকবে। এগুলো নিয়ে আমাদের চলতে থাকবে। তো সেইখানে প্রবলেম সব সলভ হয়ে যাবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঋষিবাণী যখন দায়িত্ব নিয়েছে, এই যাত্রায় ওদের কমপ্লিট হবে। বলছি স্যার, স্যার আমার স্যার একটা কিছু বলছি কোশ্চেন। ক্লাসটা। বলতাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছি যে কোর্সগুলো করার পর আমাদের এক্সামটা কিভাবে হবে? আপনাদের এক্সাম হবে, আমি যেটা প্ল্যান করেছিলাম, আমি সঠিক জানি না সেটা বাস্তবায়িত করতে পারবো কিনা। সেটা হচ্ছে একটা মান্থলি এক্সাম, প্রত্যেক মাসে একটা করে যা পড়া হয়েছে তার উপর একটা ছোট্ট এক্সাম। আহ এটা আমি ভেবেছিলাম হয়তো এটা পসিবল হবে না। বাকি এক্সাম টোটালটাই অনলাইনে হবে, এবং তার সঙ্গে দু রকম হবে। একটা হচ্ছে গিয়ে আহ লিখিত, যেটা আপনারা অনলাইনে লিখে দেবেন। আর একটা হচ্ছে গিয়ে আপনাদের কিছু বলতে বলা হবে কোনো একটা স্পেসিফিক টপিকের ওপরে। আপনারা বলবেন এবং ডেমো দেবেন। তার সঙ্গে সঙ্গে যেমন ভাবে আমরা পড়াচ্ছি আপনারাও সেইভাবে পড়াবেন। এবং এই প্রসেসে আর কি আমরা ভেবে রেখেছি, এতদিন পর্যন্ত আমাদের এক্সাম হতো জেনারেলি লিখে বাড়ির থেকে পাঠিয়ে দেওয়া হতো। এবার ব্যাপারটাকে একটু ইন্টারাক্টিভ করার কথা ভাবা হচ্ছে, যাতে আপনাদেরও সুবিধা হয় এবং মূল্যায়ন কার্যটাও একটু বেটারমেন্টের দিকে যায়। স্যার আমি স্যার আমি একটা কিছু কথা বলতাম। বলবো। হ্যাঁ, আমার একটু আমি একটা নাকি কথা ম্যাডাম কিছু বলছি, বলবেন? ডিস্টার্ব করছি? হ্যাঁ, বলছি যে এই সবাই, সায়ন্তন বাবুর সাথে আমার নিজের কথা হয়েছিল কালীঘাটে, ওনাকে আমিই বলেছিলাম আপনার কাছে পড়তে। তো সবাই ভয় পাচ্ছে, সোনালি কিন্তু খুব ভালো জানে, খুব ভালো পড়াবে। আমি দুজনকেই তো ভালো মতো চিনি। আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে স্যার আমাদের সাথে সবসময় থাকেন। মানে এরম নয় যে স্যার পড়াচ্ছেন না বলে স্যার কোনো দেখবেনই না, জানাবেন না, এটা নয় কিন্তু। কাজে এত ভয় পাওয়ার কিছু নেই। আর সোনালি যথেষ্ট ভালো জানে, যথেষ্ট ভালো পড়াবে। আপনারা না, ক্লাস করলেই বুঝতে পারবেন। আর তার সোনালী সাথে ম্যাডাম স্যার যখন সবসময় আছে। শান্তনু স্যারের মানে ছাত্রী এবং যোগ্য একজন ইয়ে, এবং স্যারের সিলেকশন তো নিশ্চয়ই তিনি ভালো হবেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অবশ্যই। তাই। আর স্যার ম্যাডাম, সবসময় আমাদের রাতুল সাথেই ম্যাডামের থাকেন। সাথে আমার কথা হয়েছিল, আমি স্যারের কাছে গেছিলাম অ্যাকচুয়ালি, আমি নিজের ইয়ের পার্সোনাল কালীঘাটে। প্রবলেম নিয়ে। অ্যাকচুয়ালি আমার এই অ্যাস্ট্রোলজি শেখাটা অনেক দিনেরই ইচ্ছে, এবং স্যার সেটা আমার চার্ট দেখে সেটা বলেও ছিলেন, কিন্তু হুম। কোনোভাবে শেখা হয়ে ওঠেনি বা কোনো যোগ্য গুরু পাই। কিন্তু স্যারের সাথে আলাপ হয়ে আমার সেই স্যারের সেই ভাইবস বা একটা মানুষের তো সেই একটা জ্যোতি থাকে, কেন জানি না এখনো স্যারের থেকে আমি সেটাই যেন পাচ্ছি, একটা পজিটিভ একটা ফিলিং। এবং এই অ্যাস্ট্রোলজি একদম। শেখাটা অনেকদিন ধরেই ইচ্ছা, কিন্তু এই ঋষিবাণীর সাথে কানেক্ট হওয়াটা তো কোনোভাবে, ও ঈশ্বর হয়তো সেটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল, হয়তো এটা আরো আগে হলে আরো ভালো হতো। তাহলে জার্নিটা না, আরো আগে এটা থেকে মানে আমাদের আলটিমেট গুরু তো স্যার। তো আমরা হ্যাঁ, সবাই স্যারের সাথে কানেক্টেড, কাজে কারুর কোনো ভয়ের ব্যাপার নেই এখানে যে ও ঠিক। সোনালি শেখালে শেখা যাবে না, স্যার শেখালেই ভালো শেখাবে, এরকম কিন্তু নয় ব্যাপারটা আর কি। এত ভয় পাবেন না আপনারা, স্যার আমাদের সবার সাথেই আছেন আর কি। হ্যাঁ, এটাই আমরা আর কিছু জানি, স্যার বলার আসলে নেই। চিনি ইউটিউবে স্যারকে অনেকদিন থেকেই। নিশ্চিন্তে থাকুন, এই সমস্ত নিয়ে ভাববেনই না, মনের মধ্যে প্রশ্নই আসবে না। হ্যাঁ, আমি স্যারকে অনেকদিন থেকেই চিনি। আমি অবশ্য আগে দাদা বলতাম। তো এখন ক্লাসে এসেছি, ওই জন্য হয়তো স্যার বলে সম্বোধন করছি। তো যেটা হচ্ছে, আপনার কাছে আমি গেছিলাম মনে আছে, আপনার ক্যান্টনমেন্ট চেম্বারে বাড়িতে।
আচ্ছা। আমি বিপাশা বিশ্বাস, কৃষ্ণনগর থেকে গেছিলাম। তো হুম, আপনি আমাকে আমার একটা জিনিস আপনার উপর মানে প্রথমেই তো আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে বলে গেছিলাম। তো যাওয়ার পরে আমি যা যা আপনি বলেছেন সব দিকেই যতটা মানে এই 1.5 বছরের মধ্যে হওয়ার দরকার পুরোটাই মানে আমার একটা সময় এত পরিমাণে ঋণ ছিল যেটা আমার নিজের ব্যক্তিগত মানে আমার হয়তো এই 32 বয়স তার মধ্যেই। তো আপনি আমাকে বলেছিলেন 2024-এর মধ্যে মানে পুরো রিলিজ হয়ে যাবে। তো জানি না ম্যাজিক জাস্ট ম্যাজিক জাস্ট নভেম্বরে মানে অর্ধেকের বেশি চলে গেছে কিভাবে আমি জানি না। মানে হঠাৎ করে মানে সেই লটারি পাওয়ার মতো। তো আমি খুব খুশি ওটা নিয়ে। আর আপনি আমার মেয়ের চার্টও করে দিয়েছিলেন, বেসিকটাই মানে প্রথম দিকে যেটা করা যায়। তো যেগুলো বলেছেন সবই ঠিকঠাক আছে, মিলেছে। আমার তো খুবই ভালো লাগে, আপনার ভিডিও তো মিস করি না। আমার হাজবেন্ডও আপনার খুব ফ্যান, আপনার সমস্ত ভিডিও দেখে। তো সেই জায়গা থেকে আমি সত্যি কথা বলতে এখন যেটা ফোন করে মানে জিজ্ঞেস করছি সেটা একটাই কথা যে আমার ইচ্ছা প্রচুর জ্যোতিষ নিয়ে, কিন্তু আমার একটাই ভয়। সেটা হলো আমি যখনই কোনো কিছু শিখবো বলে অ্যাডমিশন নিই বা হই, ঠিক কিছু পথ এগিয়ে তারপরে আবার থমকে যায়। এইটা নিয়ে আমি একটুখানি জিজ্ঞেস করছি যে কি করব। মানে এইরকম যদি আবার হয় ফেলিওর, সব দিক থেকে ফেলিওর হয়ে যাবো। এই নিয়ে একদমই ভয় পাবেন না। এটা তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আর জীবনে ফেইলিওর আসবেই, এই এজে এখন ফেইলিওরকে ভয় পাওয়ার আর জায়গা নেই। প্রত্যেকটা হুম। ফেইলিওর আমাদেরকে নতুন করে সাকসেসের রাস্তা দেখায়। আমি জীবনে তবুও যেমন বহুবার আপনি ফেইলিওর হয়েছি। ওই যে যেমন আপনি ওই সুদীপ্তার দিকে বললেন যে আপনার এটা দেখে ওটা দেখে মনে হচ্ছে যে পারবেন, বা আমার কি সেরকম কিছু বোঝা যায়? আপনি পারবেন, অবশ্যই পারবেন, এবং এটা খুব ভালোভাবে পারবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আমার মতো লোক যখন পেরেছে, আমি তো হুম। একটা সময় নাস্তিক ছিলাম, বিশ্বাসও করতাম না। তারপরে হুম। কিছুদিন শিখেই সরাসরি গিয়ে ভর্তি চেম্বার খুলে বসলাম, বেশি দিন শিখিও নি, শিখেই চেম্বার খুলে বসলাম। চেম্বার খুলে বসেই সাকসেসফুল জার্নি, হুম। হুম। বেশ সাকসেসফুল জার্নি, হিংসে করার মতো। মানে বহু মানুষ আমাকে দেখে এক গ্লাস ভাত কম খান, বহু মানুষ আছে। সে তো হবেই। এবার আর হিংসা যদিও করলেই উন্নতি করা যায়। হিংসা যদি অন্যেরা করে তাহলেই জীবনে উন্নতি হবে। মানে হিংসে ইন্ডিকেট করে যে লোকের কষ্ট হচ্ছে, মানে আমারও হচ্ছে কি। যাই হোক, অবশ্যই। আমার নিজের ভাগ্য যে খুব বেশি সুপ্রসন্ন, আমারও যে খুব ভাগ্য ভালো, এরকম একদমই নয়। প্রত্যেকটা মানুষকে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রত্যেকটা মানুষকে প্রচুর ধাক্কা খেতে হয়। তা সত্ত্বেও বিধি নির্দেশিত একটা পথ থাকে, তো মানুষ ধীরে ধীরে সেই পথের দিকে এগিয়ে যায়। এবার হুম। ঋষিবাণীতে আপনারা খুঁজে পেয়েছেন, ঋষিবাণীতে আপনারা রয়েছেন, তার মানে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আপনাদেরকে খুঁজে পেয়েছে। মানে হুম। পৃথিবীতে দুই রকম লোকরা জ্যোতিষ চর্চা করেন। এক ধরনের লোক জ্যোতিষকে নিজের রাস্তা হিসেবে বার করেন। আপনারা দেখবেন বড় বড় চুল ঠুল রয়েছে তাদের, বিশেষ হ্যাঁ। বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, তারা জ্যোতিষকে একটা রাস্তা হিসেবে বার করেন এবং তারা সবকিছু করে দিতে পারেন। তাদের কাছে কোনো কিছুতে না নেই। তারা হুম। সাদাকে কালো করতে পারেন, মরাকে জ্যান্ত করতে পারেন, তারা সব পারেন। তো এরা জ্যোতিষকে নিজেদের পেশা হিসেবে চুজ করেছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর জ্যোতিষ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কালের গতিতে কিছু বিশেষ মানুষকে চয়ন করে। তো যেহেতু আপনারা ঋষিবাণীকে চয়ন করেছেন, তো আপনারা হচ্ছেন সেই মানুষ। ঋষিবাণীর পথ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কঠিনতম পথ। মানে পশ্চিমবঙ্গে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ শেখাচ্ছেন, তাতে ঋষিবাণীর পথটা হচ্ছে সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল, এতে আপনি নিশ্চিন্ত। আপনি যে কোনো জায়গায় গিয়ে যখন বলবেন আমি ঋষিবাণীতে শিখছি, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ঋষিবাণীতে শিখেছি, শান্তনু শাস্ত্রীর আমি প্রত্যক্ষ বা পরোক্ষ ছাত্র বা ছাত্রী, তখন লাইফ চেঞ্জ হবে। এটা বাস্তব, হুম। এটা কিছু করার নেই। তুমি চাইলেও হুম। হবে, না চাইলেও হবে। হুম। তো ফলে এই পথ, এই এই গলিতে যখন এসছেন, এই রাস্তায় যখন এসছেন, তার মানে হচ্ছে জ্যোতিষ আপনাকে খুঁজে বার করেছে। এবার আপনাকে একটু সাথ দিতে হবে, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হয় জানি না আমি, কিন্তু কিভাবে যেন হয়ে যায়। মানে আমার ব্যাপারটা কাছে মনে হয়, আমার কাছে আপনার কথাগুলো বেদবাক্যর মতো মনে হয়। এই কারণেই বলছি, আমার যে ক্রাইসিসটা ছিল যেভাবে হঠাৎ করে মানে আমি এই যে হাসিটা, এটা আগে আমার ছিল মানে লোক দেখানো।
হ্যাঁ, আর এখন আছে মানে মন থেকে, আমার ভিতর থেকে আসছে আনন্দটা। তো এই যে যে কোনো কিছু শিখতে গেলে অর্ধেক পথে আমি থেমে যাই। তো সেটাই যে এখন বললেন না যে এর সঙ্গে যুক্ত হয়েছি ঋষিবাণীর সঙ্গে, তো আমি পারবো বা হয়ে যাবে, নিজের মন থেকেই হয়ে যাবে। তো এটা শুনেই মানে আরো মনে হচ্ছে এগিয়ে যেতে পারবো, নিজের থেকে কনফিডেন্সটা ফিরে পাচ্ছি। সন্দেহ তো পারবো। চলার পথ তো অনেকটা লম্বা। এবার কখনোই ভাববেন না যে আমি শিখতে পারছি না, অনেকে আমার থেকে বেশি শিখে হ্যাঁ, গেল। শিখতে পারবো এটা আমার খুব ইচ্ছা। আমি পারবো, আমি জানি, কিন্তু ওই যে অর্ধেক পথে গিয়ে আর এগোনো হয় না, কিভাবে কিছু না কিছু বাধা পড়ে, এইটা আমার খুব মানে প্রবলেম হয় যে কোনো কিছুতে। এইটা নিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম, বিশেষ করে 2 বছরের জার্নি তো। তো দেখা যাচ্ছে 8-10 মাস গিয়ে কিছু একটা হলো, এই মানে এগোতে পারলাম না, যেভাবেই হোক বাধা প্রাপ্তি হলো, ওই জন্য আগে আমার আর। জীবনের বাধা, আমার জীবনের বাধা, তুমি তো আমাকে দেখে ভর্তি হয়েছেন। এই বাধার গল্প আমি আজকে বলছি না, কোনো একদিন বলবো। আচ্ছা। এই বাধা পেয়ে এই যে দাঁত বার করার মুখটা বার করে বসে আছি আপনাদের সামনে, এই বাধা, আমি যা বাধা অতিক্রম করি বা করেছি, বা যে প্রতিবন্ধকতা আমার জীবনে রয়েছে, সেই প্রতিবন্ধকতা নিয়ে এই জায়গায় বসে থাকা, এইটা হচ্ছে গিয়ে যে আমি কিভাবে বসে আছি, মানে নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি যে আমি মানুষ না অন্য কিছু। মানে আপনি আপনাদের ভগবান। আপনাদের ভাবনা সত্যিই চিন্তার তাই, আমার বাইরে। কাছে তো খুবই মানে মানে আমি আমি এমনি আগেই বিশ্বাস করেছি ওনাকে, আগে না বিশ্বাস করলে আবার পরে গেছি কেন। কিন্তু এই যে 2024-এর মধ্যে যে জিনিসটা হয়ে যাবে, এটা আমি গত নভেম্বরেও মনে মনে ভাবছি প্রথম দিকে, যে 24 তো শেষ হতে চললো, কিন্তু আমার তো ক্রাইসিস, মানে সেই কপাল খারাপ ব্যাপারটা তো কোথা থেকে জানি না লটারির মতো এমন ঘটে গেল না। মানে আনন্দে না মুখের কথা যেন কাঁপছে, আটকে আটকে যাচ্ছে, এরকম আনন্দে চোখে জল আসার মতো ব্যাপার, যে দাদা যা বললো তাই মিললো, এটাই আর কি। যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে আমাদের আর কারোর কোনো প্রশ্ন থাকলে একটু বলুন, তাহলে আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে আমাদের ডেমো ক্লাসটাকে শেষের দিকে নিয়ে যাবো। বলছিলাম স্যার ওই স্যার প্রথম যে 6 মাসের কোর্স, ওটা স্যার কমপ্লিট হওয়ার পর আবার কি নিউ অ্যাডমিশন ফিজ আছে নাকি না ওই মান্থলি 1200 করে সেরকম? কথা সাউন্ড স্যার আসছে না তো। নেই, শুনতে পাচ্ছেন? এই এক্সট্রা কোনো চার্জেস নেই, ওটা 1200 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আর স্যার আপনার ওয়েবসাইটে স্যার একবার দেখছিলাম ওই 32 জিবি 64 জিবি পেন ড্রাইভে কিছু সেন্ড করার ব্যাপার আছে, মানে একদম ক্লাস কমপ্লিট কমপ্লিট করার পর বা সার্টিফিকেট পাওয়ার পর এরকম কিছু এটা এখন অ্যাস্ট্রো। আমাদের অফ আছে, বন্ধ আছে। ও আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা আরেকটা টাইপের কোর্স। ওই কোর্সটা আচ্ছা। এটা না, ওটা হচ্ছে কি ওহো। পুরোপুরি অনলাইন কোর্স এবং ওখানে কোনো ক্লাস হয় না। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমি বলছিলাম আমি তো আমি অ্যাডমিশন ফি অ্যান্ড মান্থলি ফিসটা যেটা আছে সেটা অ্যাডভান্সে দিয়ে ভর্তি হয়েছি। তো আমাকে কি জানুয়ারি মাসে কি আবার কি কোনো ফিস দিতে হবে, না ওটা ফেব্রুয়ারি থেকে চলবে? ফেব্রুয়ারি থেকে। জানুয়ারির ফিস দেওয়া হয়ে গেছে। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা, আমি দাঁড়ান, ভিডিওটা অন করি। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমার নাম একতা, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমি আপনার ভিডিও সেই কলেজ টাইম থেকে দেখতাম। আপনি যখন এতটা বড় আপনার সেট আপ ছিল না, এখন ইউটিউবে যত সুন্দর করে আপনি সেট আপ করে ভিডিও করে থাকেন। তো তখন আপনি আমি জাস্ট কিউরিয়াসিটির জন্য যে জ্যোতিষ শাস্ত্রটা আসলে কি, এত মানুষ কেন এটাকে নিয়ে মাথা ঘামায় আমাকে। তো আমি তখন আপনার ভিডিওগুলো দেখতাম। তো কিছু কিছু জিনিস বিশ্বাস হওয়া স্টার্ট হয়, কিছু কিছু জিনিস আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। তারপরে মানে আপনাকে মানে ইউটিউবে তো দেখেছি সারা জীবন, তো ইউটিউবে আপনাকে একদম জেনুইন বিশ্বস্ত বলে আমার সবসময় মনে হয়েছে। আর অনেক দিন ধরে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার পরিবার পরিজন বলে যে শিখে নে শিখে নে, পারিস তো একটু 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 ভালো করে শিখলে তোমারই লাভ। তো সেই জন্য আপনার কাছে আসা, আশা করছি 2 বছর পরে যেন আমি ভালো হয়ে বেরোতে পারি। আর স্যার আরেকটা কথা ছিল, আমি তো পড়াশোনা করছি একটু।
তো আমার যদি কোনো ক্লাস একটু এদিক ওদিক হয়, এটা কি কোনো ক্ষেত্রে খুব প্রবলেম দিবে? মানে লাইভ ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারলাম না আমার এক্সামের জন্য, কিছু প্রবলেম কিচ্ছু প্রবলেম কি নেই। হবে? রেকর্ডিং ক্লাসগুলো দেখে আচ্ছা। নেবেন, এবং আমাদের রেকর্ডিং ক্লাসগুলো আপনাদেরকে বেশ কয়েকবার করে দেখতে হবে। একবার দেখে তো বুঝতেই পারবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। কত কি বলবো, সব হচ্ছে গিয়ে দেখবেন কি যেন বলেছিল, কি যেন বলেছিল। ওই জন্য বারবার ওগুলোকে হ্যাঁ, দেখতে হ্যাঁ, হবে, রেকর্ডিং ক্লাসগুলো। হ্যাঁ, আপনার রেকর্ডেড ক্লাসের ভিডিও আমি দেখেছিলাম ইউটিউবে। ওটা দেখে আমার প্রচন্ড ভালো লেগেছিল, সেজন্য। ঠিক আছে। একটা বিষয় হচ্ছে গিয়ে, একটা প্রশ্ন একটা করেছে, সেটা হচ্ছে গিয়ে জ্যোতিষ শাস্ত্রটা অ্যাকচুয়ালি কি। তো জ্যোতিষ শাস্ত্র হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শাস্ত্র, যেটা মূলত ভারতবর্ষের কিছু দিব্য দৃষ্টি সম্পন্ন ঋষি, তারা তাদের কিংবা এমন কোন সত্তা যাদের অস্তিত্ব এখন আর নেই, তাদের সাহায্যে কিছু সিস্টেম জেনারেট করেছিলেন, এবং সেই সিস্টেমগুলোর ফলশ্রুতি সেটা হচ্ছে গিয়ে জ্যোতিষশাস্ত্র। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে সারা পৃথিবীর মানুষ জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না কেন। তো জ্যোতিষশাস্ত্র ভারতবর্ষের একটা এফেক্টিভ শাস্ত্র, এবং এই জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত শাস্ত্র। এবং এটার উৎস যেটা, সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষ, ওই সিন্ধু উপত্যকা, সিন্ধু সভ্যতা, আহ মেসোপটেমিয়া সভ্যতা, যেটা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, যেটা ইরাকে হয়েছিল, চীন সভ্যতা, এই সমস্ত জায়গাতেই এই জ্যোতিষ শাস্ত্রের ধীরে ধীরে ডেভেলপমেন্ট শুরু হয়। চায়না, ইরান, ইরানীয় অ্যাস্ট্রোলজিটাও খুব ভালো গভীর জ্যোতিষবিদ্যা। তার আগে আমরা যখন মেহেরগড় সভ্যতা, সেখান থেকেও আস্তে আস্তে কিছু জ্যোতিষ তত্ত্ব পাই। এবার তার পরবর্তীকালে সেই বিষয়গুলো ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়ায়, এবং মানুষ এই শাস্ত্রকে কুক্ষিগত করে ফেলেন। কুক্ষিগত মানে আমি শিখেছি, আমি কাউকে শেখাবো না, এই যে হিডেন ফ্যাক্টস, সেইটার জন্য জ্যোতিষ একটা হারিয়ে যাওয়া শাস্ত্রে রূপান্তরিত হয়। এবং তারপরে বিভিন্ন সময় আক্রমণ, যেমন হচ্ছে আলেকজান্ডারের আক্রমণ, আলেকজান্ডারের পরাজিত হওয়া, তারপরে আহ বর্গী আক্রমণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ওরা অত পড়াশোনা করতো না, ঝামেলা করতো। মুঘল আক্রমণ, সুলতানি আক্রমণ, এরকম বিভিন্ন আক্রমণে বারংবার ওরা এই বইগুলোকে ধরে, পুঁথিগুলোকে ধরে ধরে জ্বালিয়ে দিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পুঁথি ছিল, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে জ্যোতিষশাস্ত্র তার প্রামাণ্যতা হারিয়েছে। এবং তারপর মধ্যবর্তী একটা সময়, বিশেষ করে সুলতানি আমল, মোঘল আমল, এই সময় জ্যোতিষশাস্ত্রটাকে একদম জ্যোতিষশাস্ত্রের যেটা আধুনিক যুগ, এখানে একটি গ্যাপ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো যুগ আছে। প্রথমে হচ্ছে অন্ধকার কাল, পরে হচ্ছে গিয়ে আদিকাল, তারপরে মধ্যকাল, পরে উদয়কাল, পরে হচ্ছে গিয়ে আধুনিক কাল, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। এই আধুনিক কাল এবং আহ প্রাক আধুনিক কাল, তার মধ্যে একটা বিশাল গ্যাপ থেকে যায়। এবার এই গ্যাপটার মধ্যে জ্যোতিষশাস্ত্র তার জায়গাটাকে হারিয়ে ফেলেছে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যদিকে টেকনোলজি এত ডেভেলপ করেছে, এই সাপেক্ষে জ্যোতিষশাস্ত্রের কোনো ডেভেলপমেন্টই হয়নি। এবং জ্যোতিষশাস্ত্রকে নিয়ে ডেভেলপ করবার জন্য যে শক্তিতে জ্যোতিষশাস্ত্র শুরু হয়েছিল, সেটা হচ্ছে মনন শক্তি, মানসিক শক্তি। এবং মনের উপরে বেস করেই তারা এইগুলোকে তৈরি করেছিলেন, এবং সেই শক্তি আমাদের বর্তমান যুগের মানুষদের মধ্যে বড় কম, এবং থাকলে পরেও সেটাকে যৌক্তিক পদ্ধতিতে প্রকাশ কম। তাই জন্য জ্যোতিষশাস্ত্র প্রায় প্রায় লুপ্ত একটা শাস্ত্রের দিকে, লুপ্ত এবং উম, বিকৃত, এই ওয়ার্ডটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ড, বিকৃত একটা শাস্ত্র রূপে প্রতিষ্ঠা পাচ্ছে ধীরে ধীরে। যারা আজকে গোয়ালা, কালকে বিরাট জ্যোতিষী, তো বিশাল জ্যোতিষী, মানে বিশাল তার লেভেল। কালকে ছিল গোয়ালা, আজকে বিশাল জ্যোতিষী। এগুলো কিন্তু একদম বাস্তব উদাহরণ। আমি হচ্ছে গিয়ে পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি, আপনারাও পড়েই যাবেন, পড়েই যাবেন। আমাদের রাখি ম্যাডাম, সোনালী ম্যাডাম, এরা সারাদিন পড়েন, এবং পড়াটাই এদের কাজ। জীবনের অন্যান্য কাজের মধ্যেও এদের পড়তে হয়, পড়তে না পড়লে পরে দাঁড়িয়ে থাকা যাবে না। আর কিছু লোক আজকে গোয়ালা, কালকে জ্যোতিষী। কিছু লোক আজকে অন্যরা কিছু করছে, কালকে জ্যোতিষী। তো জ্যোতিষশাস্ত্র কাউকে ফেরায়নি। চোর, চামার, যা হোক না কেন, সবাইকে জ্যোতিষশাস্ত্র আপন করে দিচ্ছে। তো এই জায়গাটাতে জ্যোতিষশাস্ত্রের বিকৃতকরণ ঘটছে, এবং এই বিকৃতকরণের কারণেই জ্যোতিষশাস্ত্র আজকে
তার মর্যাদা হারিয়েছে। ধীরে ধীরে আবার এইমাত্র যে কথাটা আমরা শুনলাম আহ ওই ওই ওর কাছ থেকে, যে যেরকম আমরা জ্যোতিষশাস্ত্রে প্রেডিক্ট করেছি সেরকম ঘটেছে, এরকম আমরা রোজ শুনি। এরকম নয় যে আজকে একদিন শুনছি কালকে শুনছি, আবার এরকমও শুনি যে আমরা বলেছি কিচ্ছু মেলেনি। বহু ক্ষেত্রে এটাও শুনি। আমার যিনি গুরুদেব ছিলেন, জ্যোতিষ গুরু সুনীল দাস, তিনি আমার খাতায় আমার চার্টে লিখে দিয়েছিলেন চাকুরি প্রাপ্তি, চাকুরি প্রাপ্তি, আমার চাকুরি প্রাপ্তি হয়ে গেল। এরপর মানে এরপর আমরা বহু শুনেছি দেখি। তো এই দুটোই আছে। কেউ সরাসরি কোনো কাজকর্মের মধ্যে বিচারের দিকে না গিয়ে প্রতিকারে চলে যায়, এরকম হয়। ফলে এই 2 বছরের যাত্রা এটা ভালো যাত্রা হয়, ক্লাসে কোনো অসুবিধা নেই। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা শিখবার পরে আমরা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করতে পারবো, আমরা গর্বিত জ্যোতিষী, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। আমরা অর্থনৈতিক দিক থেকে, আমরা সামাজিক মর্যাদার দিক থেকে আমরা একটা আলাদা জায়গায় যাব। এবং ধনী দরিদ্র, সমাজের উঁচু ব্যক্তিত্ব নিচু ব্যক্তিত্ব সবাই আমাদের কাছে আসে, এটা আমরা জানি। যখন আমার সামনে, আমি এই চেয়ারটাতে বসে থাকি, আমার সামনে এসে মন্ত্রী স্তরীয় লোকজন বসে থাকেন, তখন আমি আরো বেশ গর্ব অনুভব করি। এটা খুব কমন ব্যাপার আপনাদের কাছে। এরকমও লোক রয়েছেন যে আহ দেশে, এখানকার না, ইন্ডিয়ার কথা বলছি না, বাংলাদেশের কোনো একটা শহরের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আমার সামনে চেয়ারে বসে এরকম করে বসে রয়েছে, এটাও হয়েছে। তো এটা আমাকে এই শাস্ত্রই দিয়েছে। এই শাস্ত্র, এর ক্ষমতা অসীম। অন্য কোনো শাস্ত্রের থেকে এই শাস্ত্র সহজ। এই যে 12 বছর ধরে, আপনি এখন কলেজে পড়ছেন তো, কলেজ মানে মোটামুটি 14-15 বছর পড়াশুনো হয়ে গেছে। 14-15 বছর জ্যোতিষ পড়লে যা জায়গা হয়ে যাবে না, সে আর দেখতে হবে না, মোটামুটি মাটির 4 ইঞ্চি ওপরে পা থাকবে। আহ, না না, আমি কলেজে পড়ছি না। আমার কলেজ 2020-তে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছি। তো আচ্ছা। চাকরি চাকরির সাথে সাথে আমি ভাবলাম, যেহেতু এটা জ্যোতিষ শাস্ত্র আমার ভালোই লেগে থাকে, তো আমি এই বিষয়ে আর একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি পড়াশোনা করে থাকি, আর একটা যদি ডিগ্রি থাকে হাতের মধ্যে, তো বিষয়টা আমার ফিউচারে যেটাই হোক না কেন, একটা অপশন বি এর মতন কাজ করবে, হাতে থাকবে। হ্যাঁ। তো ইনকাম দুটা থেকে যদি যাই হোক। আর স্যার বলছিলাম যে জ্যোতিষ শাস্ত্রের বিষয়টা আপনি বলছেন, জ্যোতিষ শাস্ত্র তো সংস্কৃতে শ্লোক থেকে উঠে এসেছে। সংস্কৃতে বিভিন্ন শ্লোকে থেকে ভেঙে ভেঙে জ্যোতিষ শাস্ত্র উঠে এসেছে। তো ওভার দা টাইম তো ইভলভ হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। তো আমাদের ভারতবর্ষে থাকা জ্যোতিষীরা কি করে বুঝতে পেরেছে এই শ্লোকে এটাই অর্থ হবে? কারণ তো তখন তো ওটা সংস্কৃতে লিখেছে, আর ওটা ভেঙে কি করে এসেছে জিনিসগুলো? এটা একটা আমার কোশ্চেন এই থাকে। এই এই শ্লোক আপনি ব্যাপারের বলবেন অর্থ না? আমরা সত্যি সত্যিই জানি না। যেমন হচ্ছে গিয়ে আমরা একটা হ্যাঁ। ইয়ে বলি, আহ মহাভারত, মহাভারত, এটা আপনি জানেন। তো মহাভারতের একটা পার্ট হচ্ছে, মহাভারতের মধ্যে আমাদের একটা ওই শ্রীমদ্ ভগবত গীতা। তো গীতার যে প্রথম শ্লোকটা, সেই শ্লোকটাতে রয়েছে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, আহ কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্মত সঞ্জয়। তো প্রথমেই লেখা শব্দটা হচ্ছে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেতঃ যুজুৎসবঃ। তো এটা বলছেন কে? ধৃতরাষ্ট্র। ধৃত মানে হচ্ছে ধারণ, ধৃতরাষ্ট্র, আর রাষ্ট্র হচ্ছে এভরিথিং। তো সমস্ত কিছুকে কে ধারণ করে রয়েছে? যিনি ধারণ করে রয়েছেন তিনিই ধৃতরাষ্ট্র। এরপরে আমরা বেশিক্ষণ কথা বলবো না। তো এই যে ধৃতরাষ্ট্র, রাষ্ট্র মানে হচ্ছে এভরিথিং, সমস্ত কিছুকে ধারণ করে রয়েছে। কে করে রয়েছে? আমার শরীর, পজিটিভিটি নেগেটিভিটি, এই সমস্ত কিছু। কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র, মানে যেখানে ধারণ করে রাখা হয়েছে, যে ক্ষেত্রে সমস্ত কিছুকে ধারণ করে রাখা হয়েছে। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, যেটা আমাদের হচ্ছে কি কর্মের ক্ষেত্র। সমবেতঃ যুজুৎসবঃ মানে হচ্ছে গিয়ে সেখানে সমস্ত যুযুধান ব্যক্তিবর্গ। যুযুধান ব্যক্তিবর্গ কারা? আমার এনভায়রনমেন্ট, আমার সমস্ত রকম চিন্তা, আমার চেতনা, আমার ভাবনা, আমার কত কিছু, সমস্ত কিছু।
সব সময় এখানে হচ্ছে গিয়ে এরা অ্যাক্টিভ। মামকা পাণ্ডব সেব, মামকা মানে হচ্ছে আমার 100 জন, আমার পুত্ররা, আমার সন্তানরা। এবং পাণ্ডব শৈব অর্থাৎ পাণ্ডুর পঞ্চপুত্র। পাণ্ডুর 6টা পুত্র হতে পারতো, কিন্তু পাণ্ডুর 5টাই। অদ্ভুত ব্যাপার। আরেকটা পুত্র কোথায় যেন ছিল, কর্ণ বলে নাম। তো সেইটা হচ্ছে গিয়ে তো আমার শত, মানে শত হচ্ছে গিয়ে শত শত বাইরের বাহ্যিক বিষয়বস্তু। এবং পাণ্ডব যারা 5জন, পঞ্চ ইন্দ্রিয়, এরা কি করছে এবং কাকে জিজ্ঞেস করছে? সঞ্জয়কে। সঞ্জয় হচ্ছে একটা লোক যার চোখে ছিল অ্যান্টেনা, যার চোখটা টিভির মতো। এটাকে যদি আমরা না ভাবি, না ভাবে আমরা যদি সম এবং জয় দুটোকে ভাবি, যিনি তার ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যার কাছে সমস্ত কিছু সমভাবাপন্ন, তাহলে তার একটা আলাদা অর্থ বেরোবে। আর যদি আমরা এটাকে ভাবি, ধৃতরাষ্ট্র বললেন যে ওই ধর্মক্ষেত্র যেখানে ধর্মকর্মের কাজ করা হয়, কুরুক্ষেত্রের মাঠ, সেই মাঠে সবাই হচ্ছে কি যুদ্ধের জন্য প্রস্তুত, যুযুৎসবাহ। আমার 100টা ছেলে মেয়ে আর পাণ্ডুর ওই 5টা বাচ্চা, ওরা কি করছে একটু দেখে বলো তো সঞ্জয়, তোমার টিভিটা চালাও। তাহলে এই দুটো মিনিং হতে পারে। তো এই যে মিনিং কে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা, এইটা ওই সাধু টাইপের লোকেদেরই আছে। এবং যাদের মধ্যে এটা রয়েছে, হবার ক্ষমতা, তো এই মানুষগুলো এই শ্লোকগুলোকেও আলাদা আলাদা করেছেন। যেমন মঙ্গল, মঙ্গলের অনেক রকম নাম আছে। কেউ বলছেন কুজো, কেউ বলছেন পূজা, কেউ বলছেন ভৌম। হুম, চন্দ্রকে কেউ বলছেন সোম। তো এরকম বহু নাম রয়েছে, বহু অর্থ রয়েছে। তার ব্যাখ্যা ছুটা করতে আমরা শেখাবো, কিন্তু আপনি নিজে শিখে নেবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি অনেক বলেছেন। ঠিক আছে স্যার। তো আমাদের মোটামুটি ডেমো ক্লাস শেষের দিকে। আমরা আপনাদেরকে কনফিউজ করে দেবো। আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে কনফিউজ করব, এবং আপনাদেরকে সেই কনফিউশনের জাল থেকে বেরিয়ে আসতে হবে। এবং যতটা বেরোবেন, যত যত বেরিয়ে আসতে শুরু করবেন, তত তত আপনাদের হচ্ছে গিয়ে মানসিক বিকাশ ঘটবে, জ্যোতিষের জগতে আরো আপনার পদার্পণ ঘটবে। তো আমি কয়েকটা ছোট্ট নিয়ম একটু বলে দিই, বলে দিয়ে আমরা সোনালী ম্যাডামকে বলবো ক্লাস, আজকে ডেমো ক্লাসটা শেষ করবার জন্য। তো প্রথম আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই যে জ্যোতিষ শিখতে এসছি, আমরা হচ্ছে সৌম্য। আমরা প্রত্যেকেই সৌম্য। আমাদের যে অ্যাপিয়ারেন্স, অ্যাপ্রোচ, এর মধ্যে কন্ট্রোল রাখতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমরা আহ যদি আমরা দেখি, আমাদের কারোর মধ্যে বুধের প্রভাব রয়েছে, কারোর মধ্যে শনির প্রভাব রয়েছে। যেমন আমরা পিন্টু বাবুর ফেসটা দেখতে পাচ্ছি, ওখানে বুধের আর চন্দ্রের প্রভাব রয়েছে। আবার আমরা গৌতম বাবুর ফেস দেখতে পাচ্ছি, শনির প্রভাব রয়েছে। আমরা মৌমিতাকে দেখতে পাচ্ছি, এখানে কিছুটা শুক্র, কিছুটা চন্দ্র, এইসবের প্রভাব রয়েছে। তার সঙ্গে একটু স্যাটার্নিয়ান ইম্প্যাক্ট সেটাও রয়েছে, একটু হালকা ডিপ্রেসিভ, তো পরিশ্রমী। তো এইরকম আমাদের বিভিন্ন রকম মানসিকতা রয়েছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা সৌম্য। সৌম্য মানে হচ্ছে সৌমং সর্বগুণ পেতম নমামি সুস্না শ্রুতম। সৌম্য হচ্ছে বুধের আরেকটা নাম। তো সে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে শিখবার প্রবণতা থাকবে, আমরা শিখব, এবং আমরা প্রত্যেককে কো লার্নার হিসেবে ট্রিট করব। অর্থাৎ আমরা ধীরে ধীরে এই যে শেখার প্রসেসে যাব, আমি যেমন আপনাদেরকে ভাবি কো লার্নার, আপনারাও ভাববেন যে আমরা সবাই একসাথে শিখছি। প্রত্যেকে প্রত্যেককে সম্মান করব। একজনের কথা চলাকালীন আর একজন তার মধ্যে ঢুকবো না। প্রশ্ন উত্তর সেশনে আমরা সবাইকে সমানভাবে দেওয়ার জায়গা করব। টিচার যখন ক্লাস করাবেন বা কোঅর্ডিনেটর বা মেন্টর যখন ক্লাস করাবেন, তখন আমরা পুরোটা শুনবার চেষ্টা করব। ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করব, আমাদের এখানে একটা চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে এগিয়ে যাব। আমরা হাত তুলবো, পিন্টু বাবু দেখিয়েছেন। আমরা হাত তুলে বলবার চেষ্টা করব। এখানে হাত তোলারও একটা ব্যবস্থা রয়েছে, এখানে আপনাদের হ্যান্ড রেইজ অপশন আছে, আমরা প্রত্যেকে হ্যান্ড রেইজ করতে পারি। তো সেই সমস্ত করে আমরা চেষ্টা করব, এবং আমরা প্রত্যেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি, একত্রিত ভাবে, সমবেত ভাবে গ্রুপ স্টাডির মাধ্যমে ব্যাপারটাকে কন্টিনিউ করবার। আর প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা আর একটা রেকর্ডিং পেয়ে কোশ্চেন ছিল, যাবেন। আমরা কত নম্বর ব্যাচ স্যার?
হ্যাঁ, এই এই জিনিসটাকে আমরা হচ্ছে কি অ্যাভয়েড করব। যখন টিচার ক্লাস করবেন বা বলবেন, তখন আমরা একটু ওয়েট করব। তো বলা শেষ হলে পরে তারপরে আমরা বলবো। এবার বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমাদের কত নম্বর ব্যাচ স্যার এটা? 225। কিন্তু 225। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু বলতে চাই স্যার। হ্যাঁ, বলুন না। হ্যাঁ স্যার, বলছি যে হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি স্যার, আমি উলবেড়িয়া থেকে বলছি। উলবেড়িয়া থেকে সঙ্গীতা দাস বলছি। আপনার ভিডিও আমি অনেকদিন থেকেই দেখি। মানে এই স্যার অ্যাস্ট্রোলজির প্রতি মানে আমার অনেকদিন থেকেই ইন্টারেস্ট, কিন্তু সেইভাবে মানে শেখার সুযোগ হয়নি। তো এখন হয়তো ভগবান চেয়েছে, বা আপনার দয়া হচ্ছে। ঠিক আছে স্যার, এটাই বলবো বলে মানে নিজের পরিচয়টা দিলাম আর কি। একদম একদম, নিশ্চয়ই। বলছি যে শুধু কি প্রতি বৃহস্পতিবারই ক্লাসটা হবে? এই আচ্ছা। বাদ দিয়েও কিছু কিছু ওপেন সেশন হবে, কিছু ওয়ার্কশপ হবে। ওপেন সেশনটা জেনারেলি ফ্রি হয়। ওয়ার্কশপের সময় কিছু পেমেন্ট নেওয়া হয়। কিছু স্পেসিফিক টপিকের উপরে ওয়ার্কশপ হয়। তো সেই সময় আপনারা সুবিধা মতো সাধ্য মতো জয়েন করবেন। আর ওপেন সেশনটা হচ্ছে সবার মতামত বিনিময়ের জায়গা। ওটাতেও আপনি তো অবশ্যই জয়েন করবেন। স্যার ওগুলো জানিয়ে দেওয়া হবে, শুধু নর্মাল এমনি বৃহস্পতিবারই ক্লাস হবে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো সোনালী ম্যাডামকে বক্তব্য রেখে আজকের ডেমো ক্লাস আমাদের শেষ করার কথা বলবো। হ্যাঁ, মোটামুটি আমাদের সবারই কম বেশি যা যা জানার ছিল সেগুলো আমরা জেনে নিয়েছি। তারপরেও আজকের এই সেশনের পরেও আবারও কিছু প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই উদ্রেক হবে, তো যেগুলো আমরা ভাববো যে যা ওটা তো জানা হলো না। তো এর জন্য আমাদের সামনের সপ্তাহে আরো একটা ডেমো ক্লাস আমরা রেখেছি। সেটার ডেটটাও আমরা আপনাদের সকলকেই গ্রুপের মধ্যে জানিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর এছাড়া মোটামুটি আর যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো ভেবে রাখবেন, সেটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। এই পর্যন্ত আজকে সকলকে শুভরাত্রি, ভালো থাকুন। আমাদের আবার আগের সপ্তাহে সামনের সপ্তাহে দেখা হবে। নমস্কার। শুভরাত্রি সবাইকে। আহ রাখি ম্যাডাম, কিছু আচ্ছা, বলবেন? শুভরাত্রি। মিউট হয়ে আছে। মিউট হয়ে আছে। আর কি। হ্যাঁ, না বললাম সবাই ভালো করেই ক্লাস করবেন, কোনো অসুবিধা নেই। চিন্তা করবেন না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সব ভালোই হবে। শুভরাত্রি।